নমস্কার বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আমি শুভম আবারও চলে এলাম আপনাদের জন্য তারনাথ তান্ত্রিক ফ্যানফিকশনের নতুন একটি গল্প নিয়ে। তবে গল্পে প্রবেশ করার আগে আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আজ আপনাদের প্রিয় চ্যানেল মাঝরাতের গল্প 10,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পার করেছে। এই সব কিছুই আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার প্রতিদান। আপনারা এতদিন যে পরিমাণ ভালোবাসা ও আশীর্বাদ করেছেন আমাদের, আমরা আশাবাদী ঠিক এমনভাবেই ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে আমাদের চ্যানেল মাঝরাতের গল্পটিকে 50,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পার করাতে সাহায্য করবেন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের বিশেষ নিবেদন। লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারনাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারনাথ তান্ত্রিক ও জাতিস্বর। মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত, তবে সেটাই হতো মাঝরাতের গল্প। কৃষ্ণ বর্ণের এক রাশ ধোঁয়া ধীরে ধীরে জমাট বাঁধছে। মাটি থেকে প্রায় 7 ফুট উঁচুতে ভাসছে এক জোড়া সাদা আলো। বিছানার চাদর দুই হাতে খামচে ধরেছে বনলতা। তার কপাল বেয়ে গড়িয়ে নামছে বিন্দু বিন্দু ঘাম। ওভাবে কষ্ট দিও না, কষ্ট দিও না। আবার খানিকক্ষণ সব চুপ। দেওয়াল জুড়ে একটা কালো টিকটিকি অদ্ভুত অথচ ভয়াবহ সুরে টিক টিক করতে করতে ওই ধোঁয়াটে অস্বচ্ছ অবয়বের মধ্যে দিয়ে একটা আরশোলা মুখে নিয়ে ধীর পায়ে কোথায় যেন চলে গেল। এও যে প্রকৃতির এক আদিম রূপ, খাদ্য আর খাদকের সংবর্ত ক্রিয়া। আগুন, আগুন, চারদিকে আগুন, আগুন! বাঁচাও, বাঁচাও! কেউ নেই, কেউ নেই! আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! অস্ফুটে ঘুম ধরানো গলায় আবারও বলে উঠল বনলতা। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। থেকে থেকে কর্ণবিদারী বজ্রপাত আছড়ে পড়ছে মাটিতে। কালো ধোঁয়াটে অবয়বটা ধীরে ধীরে মনুষ্য আকৃতি ধারণ করছে। তার একরাশ খোলা চুল বাতাসে ভাসছে। তার কালো পায়ের পাতা দুটো বাতাসে ভাসতে ভাসতে ধীরে ধীরে বনলতার দিকে এগিয়ে আসছে। হঠাৎই ঘুমন্ত অবস্থাতেই বিছানা ছেড়ে শটান উঠে বসল সে। ওরা আমাকে ছাড়বে না, ওরা আমাকে ছাড়বে না। আমি জানি, জানি ওরা খোকাকেও শেষ করে ফেলবে। আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। যেভাবে হোক পালাতেই হবে, পালাতেই হবে, হ্যাঁ পালাতেই হবে, পালাতেই হবে। হাত বোঝা চোখে মাটিতে পা রাখলো বনলতা। ধীরে ধীরে সে আয়নার দিকে এগিয়ে গেল। সে জানতেও পারল না যে একটা দীর্ঘ কালো নারী অবয়ব তাকে নিঃশব্দে অনুসরণ করে চলেছে। বিরাট আয়নাটার স্বচ্ছ কাঁচের দিকে বনলতা নিদ্রামগ্ন অবস্থাতেই হাত খোলা চোখে তাকিয়ে বলল, অনেক লোভ তোমার, হ্যাঁ তাই না? আরো চাও, আরো? আর কত নেবে তুমি? হ্যাঁ চেয়েছিলে সব তো দিয়েছি, সব তো দিয়েছি।
তবু তোমার এত লোভ কিসের? কিসের লোভ? কিসের লোভ? বনলতার ঘাটটা একদিকে কাত করা, কথাগুলো বলতে গিয়েই বারবার তার জিভ জড়িয়ে আসছিল। সেই ছায়া শরীর ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। না, সে সম্পূর্ণভাবে নিশ্চুপ, নীরব, প্রাণহীন, দুই সাদা চোখের মণি মেলে আকুল নয়নে তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখে চলেছে তাকে। সে যে অপেক্ষায় রয়েছে এক সঠিক মুহূর্তের, যখন বনলতা এক ভীষণ সত্যের মুখোমুখি হবে। আয়নার কাঁচের দুই প্রান্ত দুই হাতে চেপে ধরে উন্মাদিনীর মতো মাথা ঠুকতে ঠুকতে বলতে লাগলো, ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। ওদের একে একে শাস্তি দেব, নিজের হাতে এক একটাকে শেষ করব। ছাড়বো না, ছাড়বো না। ঠিক এটাই চাই বনলতা। অমানিসার কালো মেঘ চিরে বিধ্বংসী বজ্র ওদের শরীরে পড়ুক। আমিও মুক্তি চাই, তুমিও মুক্তি পাবে। ও আজও তোমার অপেক্ষায়। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তার কান্না? থেমে গেল বনলতা। না, ঘুম তার তখনও ভাঙেনি। সে কিছুই দেখতে পাচ্ছে না। তার দৃশ্যপটে দাউ দাউ করে জ্বলে চলেছে আগুন। দূর, বহু বহু ক্রোশ দূর থেকে ভেসে আসছে ও কার কান্না? একটি ছোট্ট ছেলে যেন কাঁদতে কাঁদতে বলে চলেছে, মা, ও মা গো, তুমি কোথায় মা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, চারিদিকে ধোঁয়া মা। ভীষণ ভয় করছে যে মা। খোকা, 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 আমি আসছি, আমি আসছি, আমি আসছি খোকা, আমি তোকে নিতে আসছি। ভয় পাবি না, ভয় পাবি না খোকা, আমি তোকে কিচ্ছু হতে দেবো না, আমি তোকে কিচ্ছু হতে দেবো না। ভয় পাস না খোকা, ভয় পাস না। মা, মা, আমি পুড়ে যাচ্ছি, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে মা, মা। মাথার মধ্যে খ্যাপা মোষের মতো ঘুরপাক খাচ্ছে একটাই শব্দ, মা। এক কিশোর বালকের করুণ আর্তনাদ। ধীরে ধীরে সেটি মিলিয়ে যেতেই আবারও ভেসে এলো সেই মহিলার গলা, ভেসে এলো তীব্র এক অট্টহাসি। বনলতা, এই বনলতা, তোমায় তো যেতে হবে। ওদের আসল রূপ সকলের সামনে তুলে ধরতে হবে। পারবে না? বলো, পারবে না? পারতে হবে, পারতে হবে, পারতে হবে। আয়নার সামনে দিয়ে মুখ ফেরালো সে। ধীরে ধীরে দরজার সামনে দাঁড়ালো সে। সেই কালো ধোঁয়া ধোঁয়া অবয়ব আবারও তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। দুহাত দুই দিকে বাতাসে প্রসারিত করে বিড়বিড় করে দুর্বোধ্য ভাষায় মন্ত্র পড়তে লাগলো সে। বাইরে থেকে জানালা দিয়ে ধেয়ে আসা তীব্র ঝোলো বাতাসের সাথে সাথেই মিশে যাচ্ছে সেই পৈশাচিক কণ্ঠের মন্ত্রোচ্চারণ। দরজার খিলটা হঠাৎই আপনা থেকেই খসে পড়ল মাটিতে। ঠিক সেই মুহূর্তে বাইরে একটা কান ফাটানো বাজ আছড়ে পড়তেই হঠাৎই সম্বিত ফিরল বনলতার। ধীরে ধীরে দুই চোখের পাতা মেলে ধরল সে। এতক্ষণে বর্তমান জগতের সাথে প্রকৃতই তার চেতনার যোগাযোগ স্থাপন ঘটেছে। এ কি, আমি দরজার সামনে দাঁড়িয়ে কি করছি? আমার
যতদূর মনে পড়ছে আমি তো ঘুমোচ্ছিলাম। ঘাটটা ঘুরিয়ে একবার ডান দিকে আর একবার বাম দিকে তাকালো বনলতা। না, কোথাও তো অস্বাভাবিক কিছুই চোখে পড়ছে না। তাহলে কি রোগটা আবার দেখা দিল? কিন্তু যদি সে জানতে পারে, আমার বিয়ে, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে, তো সব শেষ হয়ে যাবে। মাটিতে পড়ে থাকা খিলটা আবার দরজায় লাগিয়ে দিয়ে পেছনে ঘুরতেই যাবে, ঠিক সেই সময় ঠিক তার কানের সামনে এক মেয়েলি খেলখেল হাসির শব্দ তার কানে ভেসে এলো। কি হলো বনলতা, ঘুম ভাঙলো? আমার পেছনে কে 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 ওখানে? হ্যাঁ, কে? তোতলাতে তোতলাতে কথাগুলো বলতে বলতে ধীরে ধীরে ঘাড় ঘোরাতেই যে পৈশাচিক দৃশ্যের সম্মুখীন হলো, তাতে তার শির দ্বারা দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত নেমে গেল। একরাশ জমাট বাঁধা কালো ধোঁয়া তার ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে। তার ধোঁয়াটে কালো দুই পায়ের পাতা ঠিক যেন বনলতার পেটের উচ্চতায় বাতাসে ভেসে রয়েছে। না না, এটা হতে পারে না, কিছুতেই না, কিছুতেই হতে পারে না। কি হতে পারে না বনলতা? তোমার স্বপ্নে দেখা সেই কালো নারী অবয়ব এখন তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো না এটা স্বপ্ন না বাস্তব? অলিক কল্পনা নাকি ষোড়শী কিশোরীর দৃষ্টিভ্রম? আমি জানি না তুমি কে, কিন্তু আমাকে মেরো না, দয়া করো, আমাকে মেরো না। দয়া, দাক্ষিণ্য, বিশ্বাস, তোমায় হত্যা করলে যে আমার মুক্তি ঘটবে না বনলতা। মুক্তি? কি চাও তুমি, কি চাও? আমি কি চাই তুমি জানো না বুঝি? না, জানি না, কিচ্ছু জানি না। তুমি আমার ক্ষতি করতে চাও? অদ্ভুতভাবে হেসে উঠল সেই নারী। একটা ধোঁয়াটে হাতের আঙুল আয়নার দিকে নির্দেশ করে বলল, আমি কি চাই আর কেন এসেছি সেটা আয়নার সামনে গেলেই জানতে পারবে। তার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই জানালার পাল্লা দুটো তীব্র বাতাসে বার কয়েক খুলল আর বন্ধ হলো। অসহ্য ধোঁয়া ধোঁয়া সেই অবয়ব ধীরে ধীরে বনলতার দিকে এগিয়ে এলো। বনলতার দুই সাদাটে চোখ জুড়ে ঠিকরে বেরিয়ে আসছে একজোড়া মায়াবী আলো। বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে কেউ যেন বিড় করে মন্ত্রপাঠ করে চলেছে। ধীরে ধীরে আবারও সেই আগের মতো কেমন যেন একটা ঘোরের মধ্যেই চলে যাচ্ছে বনলতা। না, তার মনের মধ্যে আর সেই ভয়ের লেশটুকু অনুভূত হচ্ছে না। মাথাটা কেমন হালকা হয়ে আসছে। মন্ত্রমুগ্ধ হয়ে ধীরে ধীরে সে আয়নার দিকে এগোতে লাগলো। আয়নার সামনে আধ বোঝা চোখে সে নিজের প্রতিফলনকে দেখতে লাগলো। টকটকে ফর্সা রং, টিকালো নাক থেকে ঝুলছে নাক ছাবি, পরনে লাল বেনারসি শাড়ি, মুখ ভরা সোনার গয়না, একরাশ কালো চুল তার কোমর ছাপিয়েছে, ঠোঁটের ওপর একটা ছোট্ট তিল। তবে বাস্তব চিত্রটা বেশ আলাদা। আয়নার এই প্রান্তে দাঁড়িয়ে থাকা বনলতার সাথে আয়নার প্রতিফলিত হওয়া রূপের মিল থাকলেও তার পরনে এই মুহূর্তে একটা অতি সাধারণ শাড়ি। বুকে অন্তর্বাস নেই, গা ভর্তি গয়না নেই, নেই চামড়া সেই চাকচিক্য। হ্যাঁ, সে ফর্সা বটে, তবে প্রতিফলিত হওয়া সেই প্রতিবিম্বের মতো দুধে আলতা গায়ের রং তার ইহ জন্মে মোটেই ছিল না।
আয়নার ওই প্রান্তে থাকা বনলতা একটা হাতির দাঁতের তৈরি চিরুনি দিয়ে চুল আঁচড়ে চলেছে। মুখ দিয়ে কি যেন একটা অতি পরিচিত সুর গুনগুন করে গিয়ে চলেছে। হঠাৎই বনলতার সেই প্রতিরূপ নিঃশব্দে হেসে উঠল। আয়নার ওই প্রান্ত থেকে বিড়বিড় করে বলে উঠল, আমি কে? তুমি কে বনলতা? কেন তুমি ছোটবেলা থেকে স্বপ্নে আগুন দেখতে পাও? কখনো জানতে চেয়েছো উত্তর? কথাটা বলে আয়নার কাঁচের দিকে নিজের 2 হাত বাড়ালো বনলতার সেই প্রতিবিম্ব। ধীরে ধীরে আয়নার কাঁচের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা কালো পোড়া হাত। এদিকে আয়নার এই প্রান্তে থাকা বনলতা নেশাগ্রস্তের মতো বিড়বিড় করে বলে চলেছে, অতীতের শীর্ণ ছায়াতলে, যেখানে ভবিষ্যতের কাল বৃক্ষ বেড়ে চলেছে, ফিরে এসেছে সে, ফিরে এসেছে। এবার রক্তের খেলা শুরু হবে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। ধীরে ধীরে বনলতার প্রতিবিম্বের মুখে একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে তার ঠোঁট দুটো 2 দিকে বেঁকে গিয়ে দীর্ঘ পরিসর সৃষ্টি করে তার 2 কান স্পর্শ করছে। প্রচলিত বাংলা প্রবাদে একেই বোধহয় বলে কান এঁটো করা হাসি। তার চোখের কালো তারা ধীরে ধীরে পেছন দিকে উল্টে যাচ্ছে, বেরিয়ে আসছে চোখের সাদা অংশ। সেই কালো হাতটা এবার বনলতার কপাল স্পর্শ করতেই জায়গাটা কেমন যেন লাল বর্ণ ধারণ করলো। ও চলে গেল, চলে গেল। ও সারা শরীর আগুনে পুড়ছে। কে আছো, বাঁচাও! আগুন, আগুন, আগুন! বনলতার কথা শেষ হতে না হতেই আয়নায় প্রতিফলিত হওয়া সেই প্রতিবিম্বর চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা একটু একটু করে ক্ষুধার্ত অজগর সাপের মতো এঁকে বেঁকে তার শাড়ি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করেছে। মেয়েটি হাসছে, খিলখিলিয়ে হাসছে। সে আগুন তার পা পুড়িয়ে দিচ্ছে। কোমর থেকে মোমের মতো গলে পড়ছে মাংসের স্তূপ। তারই সাথে মেঝেতে ঝনাত শব্দ করে খসে পড়েছে সোনার কোমর বন্ধনী। এদিকে সেই গনগনে আগুন ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে আসা ওই কালো পোড়া হাতেও ছড়িয়ে পড়ছে। ভেসে আসছে এক পৈশাচিক কণ্ঠ। কি এখনো বুঝি কিছুই মনে পড়ছে না বনলতা? সবই তবে বিস্মৃতির অতলে। তুমি আর আমি বুঝি আলাদা? এখনো তুমি কি কিছুই বুঝতে পারছো না? ধীরে ধীরে বনলতার কপালের সেই লাল দাগটা গোটা মুখে ছড়িয়ে পড়ছে। ছাড়ো, ছাড়ো আমায়, আমার বড্ড কষ্ট হচ্ছে। পুড়ে যাচ্ছে, গোটা শরীর পুড়ে যাচ্ছে। আমি যে আর সইতে পারছি না। আমিও সহ্য করিনি বনলতা। আমাকেও আগুনে পুড়তে হয়েছিল। অতীতকে দগ্ধ না করলে ভবিষ্যৎ জন্মায় না। তুমি আর আমি, আমরা কে শীঘ্রই জানতে পারবে। গলে যাচ্ছে শরীর, গলে যাচ্ছে আয়নার কাঁচ। একটু একটু করে মিলিয়ে যাচ্ছে একটা বাসি কুৎসিত মৃত শরীর। জ্বলন্ত লাভা যেন গলিত কাঁচের উত্তপ্ত তরল মেঝেতে ছড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে আয়নার যেটুকু অংশ তখনও বেঁচে রয়েছে সেখানে চোখে পড়ল এই মেয়েটির সামনে দাঁড়িয়ে রয়েছে আরো একজোড়া নগ্ন পা। তার 2 পায়ের অর্ধেকটা দেখা যাচ্ছে মাত্র। কানে ভেসে আসছে কয়েকটা অস্ফুট শব্দ। মা, মা, এত আগুন কেন? ধোঁয়া কেন? আমার যে খুব ভয় করছে মা। এর উত্তরে আয়নার অপর প্রান্ত থেকে শোনা গেল এক নারী কণ্ঠস্বর। সেই কণ্ঠ যেন বহু দূর থেকে বলে চলেছে, খোকা, খোকা, ভয় পাসনি, আমি তো আছি। খোকা, ভয় পাসনি। ব্যাস এতটুকুই।
তারপর একটা কান ফাটানো বিস্ফোরণের শব্দ। কালো হাতটাকে ধীরে ধীরে একরাশ ধোঁয়া চারিদিক দিয়ে ঘিরে ধরে টানতে টানতে আবারও আয়নার ওই পারের সেই দুনিয়ায় নিয়ে চলেছে। আর পারল না বনলতা। অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। খিলখিল হাসির শব্দটা কানে যেতেই ঘুম ভেঙে গেল চারির। কে কে হাসলো মাঝরাতে? এভাবে কে হাসে? বছর দশেকের চারি বিছানা ছেড়ে মাটিতে পা দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই এক রাশ ঠান্ডা বাতাস কোথা থেকে যেন ঘরের ভেতরে ঘুরপাক খেতে লাগলো। মঠ লেনের মেস বাড়িটার একতলার ঘরের বড় দেওয়াল ঘড়িটায় ঢং ঢং শব্দে 12টার ঘন্টা বেজে চলেছে। ঠিক 11 বারের বার যখন 12র শেষ ঘন্টাটা বাজতেই যাবে, হঠাৎ দেওয়ালে ফুটে উঠল এক আবছায়া অবয়ব। তার ছোট ছোট চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে রয়েছে যেন। অবয়বটি হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে চলেছে। মা, ও মা, মা গো, দেখো না আমাদের ঘরে কে যেন কাঁদছে। কোনো সাড়া দিল না বিছানার এক পাশে অকাতরে ঘুমিয়ে থাকা চারির মা। কান্নার শব্দটা ধীরে ধীরে বেড়ে চলেছে। কৌতূহলবশত বিছানা ছেড়ে ছোট্ট চারি মাটিতে পা রাখতেই হঠাৎ সেই ছায়া অবয়বটি যেন মুখ তুলে তার দিকে ঘুরে দেখল। ঠিক সেই সময় ঘরের ভেতরে থাকা রেডিওটা সশব্দে বেজে উঠল। সেখান থেকে ঘর ঘর শব্দ করতে করতে কোনো একটা কণ্ঠ ভেসে আসছে, বড্ড ভাষা ভাষা, যেন বহু দূর থেকে কেউ কষ্টে কথা বলে চলেছে। মা, আমার মা কোথায়? আমি মায়ের কাছে যাব। ভয় পেল চারি, ভীষণ ভয়। তাকে বাবার কাছে যেতে হবে, কিন্তু বাবা তো বাড়িতেই নেই। আজ সকালে এক মক্কেল তাকে সাথে করে নিয়ে গিয়েছে। তাহলে উপায়? হঠাৎ এক রাশ দমকা বাতাস এসে বন্ধ দরজাটা সশব্দে খুলে দিল। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য হলো দেওয়ালের ওই ছায়া স্বরূপ। দূরে ওই আঁধারের বুকে দপ করে ফুটে উঠল এক জোড়া জ্বলন্ত চোখ। ভেসে এলো এক হাড় হিম করা হাসি। একটা দম দেওয়া পুতুল দুই হাতে ঝনাত ঝনাত শব্দে খঞ্জনি বাজাতে বাজাতে অন্ধকারের বুক থেকে একটু একটু করে ঘরের দাওয়ায় এসে হাজির হলো। একটা বাঁদর, ছোট্ট খেলনা বাঁদর। চারি হাত বাড়িয়ে সেটি তুলে নিয়ে বলল, আরে এটা তো আমার জন্মদিনে বাবা মেলা থেকে এনেছিল, কিন্তু এটা তো নষ্ট হয়ে গেছিল। এটা তাকে, হ্যাঁ তাকে রাখা ছিল তো। এটা এখানে এলো কিভাবে? কিভাবে কিভাবে এলো? কথাগুলো নিজের মনে বিড়বিড় করতে করতে খেলনাটা হাতে নিয়ে যেই দাওয়ার বাইরে পা বাড়িয়েছে, ঠিক সেই সময় অন্ধকারের বুক চিরে একটা কিশোর কণ্ঠের আওয়াজ ভেসে এলো, চারি চারি। কে 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 ওখানে? কে 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 ওখানে? আমি, এটা যে আমি। এসো এসো খেলি। না 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 না, আমি খেলবো না। মা বাবা জানতে পারলে বকবে আমাকে। জানবে না, কেউ কিচ্ছু জানবে না। না, জানবে। কিন্তু তুমি কে? আমাদের বাড়িতে কিভাবে এলে তুমি? জানি না, কিচ্ছু জানি না চারি। শুধু জানি আমার ভারী কষ্ট। কষ্ট? কি কষ্ট তোমার? বলো। আমি বাবাকে বলে তোমার সব কষ্ট দূর করে দেব।
পারবে পারবে চারি? আমার সারা শরীর জ্বালা করছে, চারিদিকে ধোঁয়া, দম বন্ধ হয়ে আসছে। তুমি তুমি পারবে চারি? আগুন? কোথায় আগুন? কোথায় কোথায় ধোঁয়া? এখানে তো কিচ্ছু নেই। আছে আছে, এই যে দেখো দেখো। হঠাৎই অন্ধকারের বুকে দেখা দিল একটা ছোট্ট শরীর। খুদে হাত পা গুলোয় দাউ দাউ করে আগুন জ্বলছে। ধীরে ধীরে সেই আগুন তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। দুহাত মুখের সামনে ধরে অবাক হওয়ার অভিব্যক্তি প্রকাশ করে চারি চেঁচিয়ে উঠল, আগুন আগুন! কেউ আছো? ওর গায়ে আগুন লেগে গেছে। কথাগুলো বলতে বলতে নিজের ঘরের দিকে পা বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঠিক তার কানের সামনে সেই কিশোর কণ্ঠের অপার্থিব আওয়াজ কানে ভেসে এলো, চারি, আমার সাথে খেলবে না? চকিতে ঘাড় ঘোরাতেই চারি দেখতে পেল না, পেছনে কেউ নেই। হঠাৎ ডান কানের ঠিক সামনে একটা জোরালো হাততালির শব্দ ভেসে এলো। আবারও সেই গলা, চারি, আমার মা কই? আমার মাকে এনে দাও না চারি, মাকে ছাড়া যে ভালো লাগে না। ডান দিকে চোখ ফেরাতেই এইবার বাম দিক থেকে সেই একই কণ্ঠ বলে উঠল, চারি, আমি যে অনেক দূর থেকে এসেছি, আমি বড্ড একা, আমার যে কেউ নেই। মুহূর্তের মধ্যে চারি বাম দিকে ঘুরতেই একটা কিছু যেন বিদ্যুৎ গতিতে সরে গেল। কি? কোথায় তুমি? তুমি কি আমার কাছে আসবে না? আমায় আমায় ধরা দেবে না? মাটিতে ধূপ ধাপ শব্দ করতে করতে এইবার কে যেন চারির শোবার ঘরের দিকে চলে গেল। আমি পায়ের আওয়াজ পাচ্ছি। এমন এমন দুষ্টুমি করছো তো? মাকে বলে দেব। বাবা বলেছে মা কালী দুষ্টুদের শাস্তি দেন। আবারও সেই খিলখিল হাসির শব্দ ভেসে এলো, এবার ঘরের ভেতর থেকে। তবে রে, দেখাচ্ছি মজা। ছোট্ট ছোট্ট দুই হাত মুষ্টিবদ্ধ করে এক ছুটে দরজা দিয়ে ঢুকতেই যাবে, ঠিক সেই মুহূর্তে দরজাটা দড়াম শব্দে আপনা থেকেই বন্ধ হয়ে গেল। হঠাৎ করেই কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় উঠে বসলেন চারির মা। এ কি, চারিটা রাত দুপুরে একা একা দুষ্টুমি করছে নাকি? চারি, এই চারি, কোথায় তুই? মা, ও মা, দেখো না, কেউ যেন একটা বাড়িতে ঢুকেছে। এ ঘর ও ঘর দৌড়ে বেড়াচ্ছে। ঘরে আবার কে ঢুকবে? ইঁদুর হবে হয়তো, বা ওই রাস্তার বেড়ালটা। তুই ভেতরে আয়, জানিস কত রাত হয়েছে? না মা, পারছি না তো, দরজাটা খুলতেই পারছি না। মানে কি? দাঁড়া, আমি যাচ্ছি। দরজার ওই প্রান্তে আটকে পড়া চারিকে আনতে তার মা যে দরজা দিকে পা বাড়িয়েছে, ঠিক সেই সময় একটা অদ্ভুত পোড়া পোড়া গন্ধ তার নাকে এসে ঠেকল। বাতাসে বেশ কয়েকবার নাক টেনে তিনি বললেন, এ কেমন পোড়া পোড়া গন্ধ? কোথাও কি কিছু উড়ছে? কথাগুলো বলতে বলতে চারির মা এসে দরজায় হাত দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে কেউ যেন পেছন থেকে তার শাড়ির আঁচল ধরে টান দিল। এতক্ষণে ভয় পেলেন তিনি, ভীষণ ভীষণ ভয়। কুপির আলোটা বার কয়েক দপদপ করে কাঁপতে লাগলো। হঠাৎই একটা ফুঁ দেওয়ার স্পষ্ট আওয়াজ তার কানে ভেসে এলো। আলোটা দপ করে নিভে যেতেই ঘরের খাটে কিছু একটা যেন লাফিয়ে উঠল। বাইরে থেকে চারি তখনও বলে চলেছে, মা, ও মা, দরজাটা খোলো না মা, তুমি। এখানে বড্ড আঁধার, আমার আমার ভয় লাগছে মা।
পরক্ষণেই বিছানার ওপর থেকে ভেসে এলো কান্নার আওয়াজ। কি যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে ক্রমাগত কেঁদে চলেছে। কে কে কাঁদছে? ভেসে এলো চারির শোনা সেই অপার্থিব কণ্ঠ। সে চারির মতো করেই একই কথার পুনরাবৃত্তি করলো। আমি মায়ের কাছে যাব। আমার মাকে তুমি দেখেছো? ঠিক সেই একই সময় ঘরের মূল দরজায় কেউ যেন করাঘাত করে উঠল। ভেসে এলো এক বজ্র কঠিন পুরুষালী কণ্ঠ। কই গো, কোথায় গেলে সব? আমি এসে গিয়েছি, দরজাটা খোলো। গলাটা শুনে শোয়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা চারি অস্ফুট স্বরেই বলে উঠল, বাবা। এ কি এত তাড়াতাড়ি? মাঝরাতে উনি কাজ শেষ করে ফেললেন? বনলতা, বনলতা মা আমার, দেখ যা হয়েছে ভুলে যা। আজ যে তোকে ওনারা দেখতে আসছেন। কিভাবে ভুলবো বাবা? সেই ছোটবেলা থেকেই একই স্বপ্ন দিন রাত আমায় তাড়া করে বেড়াচ্ছে। কিভাবে আর কত দিন? একবার বিয়েটা হলে সব ঠিক হয়ে যাবে, দেখিস। হ্যাঁ, ঠিক হবে না ছাই? ওনারা সত্যিটা জানতে পারলে আমায় ওই বাড়ির বউ করে তুলবে ভেবেছ? আস্তে আস্তে কথা বল বনলতা। তুই কাল রাতে যা দেখেছিস, অনুভব করেছিস, সবটা দুঃস্বপ্ন। তাহলে এটা কি? এক টানে মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দিল বনলতা। কপালের কাছটাতে বেশ বড় একটা লাল রঙের ফোসকা পড়েছে তার। সেটা দেখে নবারুণবাবুর নাস্তিক মনেও যেন দুশ্চিন্তার তরঙ্গ খেলে গেল। তবুও তিনি মুখে বললেন, দেখ মা, তোর ছোট থেকে ঘুমের মধ্যে হাঁটা চলার অভ্যাস রয়েছে। কাল রাতে ওইভাবে হাঁটতে গিয়ে কোনোভাবে ঘরে জ্বলন্ত কুপির আগুনের আঁচ এসে কপালে লেগেছে, আর তাতেই এই অবস্থা। যাক সে সব কথা, আর দেরি করিসনি। ওইদিকে তোর মা সকাল থেকে রান্নাঘরে পড়ে রয়েছে। ওনাদের আসার সময় হয়ে এলো যে। রান্না বান্না ঠিকঠাক মতো না হলে কুটুম বাড়ি অসন্তুষ্ট হবেন যে। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয় বনলতা, তুমি প্রস্তুত হয়ে নাও। আর হ্যাঁ, ঘোমটা সরাতে বললে সরাবে না, বাকিটা আমি বুঝে নেব। কথাগুলো বলে নবারুণবাবু হন হন করে বাইরে হাঁটা লাগালেন। রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের মন কাড়া ঘ্রাণ ভেসে আসছে। যতই হোক বনেদি পরিবার, তার মধ্যে আবার বিলেত ফেরত ব্যারিস্টার জামাই। আতিথ্যে ত্রুটি রাখতে তিনি নারাজ। খোলা জানালা দিয়ে ধেয়ে আসছে দক্ষিণা বাতাস। আয়নার সামনে বসে মুখে স্নো পাউডার ঘষতে ঘষতে বনলতা নিজের দিকে এক ঝলক ভালোভাবে চেয়ে দেখল। আয়না ঠিকই আছে, কোথাও কোনো ভেঙে বা কাল রাতে সেই আগুনে ঝলসে গিয়ে গলে যাওয়ার চিহ্নটুকুও নেই। যদিও নবারুণবাবু ঘোমটা তুলতে মানা করেছেন, তবুও কপালের ওই লাল অংশটা চারিপাশে ভালোভাবে পাউডার লেপে দিয়ে চোখে কাজলটা লাগাতেই যাবে, ঠিক সেই সময় কাজলের বাক্সটা হাত ফুসকে মাটিতে পড়ে গেল। এই যা, সবটা তো পড়ে গেল। এবার কি হবে? কাল রাত থেকে যা সব অনর্থ ঘটে আসছে, তাতে সামান্য কিছু হলেও মনটা কু ডেকে উঠছে। সব ভালো হবে তো? মাটিতে নিচু হয়ে ঝুঁকে বনলতা কাজলটা কুড়োতে যাবে, ঠিক সেই মুহূর্তে একরাশ দমকা বাতাস খোলা জানালা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করল। আয়নার এই পারে বনলতা মাটিতে ঝুঁকে থাকলেও বনলতার প্রতিবিম্ব তখনও ঠায় একই জায়গায় বসে রয়েছে। মুখ জুড়ে খেলা করছে এক রহস্যময় হাসি। উঠে বসল বনলতা। কাজলের কৌটো থেকে খানিকটা লেগে থাকা কাজল চোখের উপরে লাগাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল তার ওই প্রতিবিম্ব তার দিকেই চেয়ে রয়েছে। নিশ্চল নীরব সেই চাহনি, যেন সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে তার সারা শরীর কালো হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় ফুটে উঠছে পোড়ার দাগ।
ফর্সা মুখটা ধীরে ধীরে পরিণত হচ্ছে কালো রঙে। আয়নার কাছে ধীরে ধীরে কটকট শব্দে ফাটল ছড়িয়ে পড়ছে। প্রতিবিম্বের গা থেকে খসে পড়ছে পোড়া মাংসের স্তূপ। তুমি তার মানে সব সত্যি? পুড়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একটা অদ্ভুত হাড় ভাঙার মটমট শব্দ কানে ভেসে এলো বনলতার। সেই অবয়বের হাত দুটো পেছন দিকে বেঁকে যাচ্ছে। শিরদাঁড়া ধনুষ্টঙ্কা রোগীর মতো বেঁকে গিয়ে সে সামনে ঝুঁকে পড়েছে। হাত দুটো কাঁধ থেকে ঝুলছে তার। কাজল কালো চোখ যে মোর, তোদে আলতারা পুড়িয়ে দিলে, জ্বালিয়ে দিলে, এবার তোর পালা শোন। সময় আছে, খোঁজে নে তাকে, সে আসছে, তীব্র ঝড়ের মতো দিয়ে আসছে, সব লন্ডভন্ড করে দেবে। হিংস্র সাপদের মতো দুই হাত পায়ে ভর করে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। দুটো কালো পোড়া হাত বাইরে বেরিয়ে আসতেই বনলতা ভয়ে টাল সামলাতে না পেরে টুল শুদ্ধ মাটিতে পড়ে গেল। এরপর বেরিয়ে এলো একটা মুখ। মুখের জায়গায় জায়গায় চামড়া উঠে গিয়ে চামড়ার ভেতরে লাল অংশটা বেরিয়ে এসেছে। এরপর গোটা শরীর, শেষে একজোড়া পুড়ে যাওয়া কালো পা। বনলতার দম বন্ধ হয়ে আসছে। সেই কুৎসিত পোড়া শরীরটা একটু একটু করে তার মুখের সামনে মুখটা এনে বলল, সময় চলে এসেছে বনলতা। এইবার যে প্রতিশোধের পালা। সে হাঁপাচ্ছে। তার মুখটা এক ফোঁটা শ্বাসবায়ু নেওয়ার জন্য ছটপট করছে। সেই অদ্ভুত দর্শন পোড়া শরীরটা বনলতার হা হয়ে থাকা মুখের সামনে মুখ এনে হড় হড় করে তার মুখের ভেতর রক্ত বমি করতে শুরু করলো। গোটা মুখটা চাপ চাপ উষ্ণ তরলে ঢেকে যাচ্ছে। বাড়ির গেটের সামনে একটা গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে উলুধ্বনি। ধীরে ধীরে বনলতার দুই চোখের পাতা বুঝে আসছে। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। এই যে জামাই বাবা জীবন, পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, এই গ্রামের রাস্তায় একটু ধুলোবালি, এই যা। হ্যাঁ, সে তো হবেই। তুমি সেই লন্ডন থেকে পাশ করে এসেছো, কলকাতায় বড় হয়েছ। এখানকার বিখ্যাত বনেদি রায় পরিবার কে না চেনে? জামাই অজিতের বাবা দীনবন্ধু বাবু রূপোর লাঠি হাতে গেট ঠেলে বাড়িতে ঢুকতে ঢুকতে মোম দিয়ে পাকানো গোঁফ জোড়ায় তা দিয়ে বলে উঠলেন, নিবারণ বাবু, আমাদের একমাত্র ছেলে অজিতের বিয়ে বনলতার সাথেই পাকাপাকি ঠিক করতেই এসেছি। মেয়েকে তো আমরা দেখেছি আগেই, আজ অজিতের পালা। হ্যাঁ, সে যা বলেছেন দাদা, আমাদের মেয়ের রূপে লক্ষ্মী, গুণী সরস্বতী। পাশ থেকে বলে উঠলেন নিবারণ বাবু স্ত্রী সৌদামিনী। আরামকে দাঁড়ায় সকলে এসে বসতেই নিবারণ বাবু সকলকে সকালের জলখাবার নিজের হাতেই পরিবেশন করলেন। আপনারা খান বেআই মশাই, আমি বরং মেয়েকে ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। এই, বনলতাকে ডেকে নিয়ে আসো। ওর কি এখনো সাজগোজ হয়নি? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, দেখি মেয়েটা কি করছে। কিরে, দৌড় লাগিয়ে বসে রয়েছিস কেন? দরজাটা খোল মা, ওনারা এসেছেন। ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এল, তবে দরজা খুলল না। দৌড় খোল মা, ওনারা তোকে দেখতে চাইছেন। খট করে দরজা খোলার শব্দ হতে সৌদামিনী দেবী ঘরে এসে ঢুকলেন। বাহ, এই তো তৈরি হয়ে বসে আছিস, কিন্তু ঘুমটা দিয়ে রেখেছিস কেন? ভেসে এলো এক অদ্ভুত কর্কশ গলা। বাবা বলেছে। ও বুঝেছি, ওই ফোস্কার দাগ লুকিয়ে রাখতে এই ব্যবস্থা। ঠিক আছে মা, নিচে আয়। কেমন যেন যান্ত্রিক চলার ভঙ্গিমা।
মাথাটা তার মাটির দিকে ঝুঁকে রয়েছে। কি রে, তুই ঠিক আছিস তো? ছোট্ট এবং সংক্ষিপ্ত উত্তর, অথচ এই ছোট্ট শব্দটাও কেমন যেন কর্কশ, শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। রান্নাঘরের সামনে দিয়ে যাওয়ার সময় 3টে কাপ আর ডিসে করে পরপর 3টে প্লেটে মিষ্টি সাজিয়ে দিয়ে বনলতার হাতে তুলে দিয়ে সৌদামিনী বললেন, যা মা, ওনাদের মিষ্টি দে আর পায়ে হাত দিয়ে প্রণাম করিস। ঘোমটা টানা মাথাটা একদিকে হেলালো সে। ধীরে ধীরে দুজনে হল ঘরে প্রবেশ করলো। এই যে বনলতা এলো, যা মা পরিবেশন কর। আরে আর কত খাওয়াবেন? এই তো লুচি খেলাম। আরে না না, তোমার এখনো যুবক বয়স, এইটুকু না খেলে চলে? বনলতা মুখে কুলু পেটে লক্ষ্মীমন্ত মেয়ের মতো একে একে চা সহ মিষ্টির প্লেট টেবিলের ওপরে সাজিয়ে রাখল। মা, তুমি ঘোমটা দিয়ে মুখ ঢেকে রেখেছ কেন? আমাদের কাছে আবার লজ্জা কিসের? ওহো, কিছু না, আসলে প্রথমবার ছেলে পক্ষের সামনে এসেছে তো, তাই একটু লজ্জা পাচ্ছে। প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে করতে কই ছেলের তো লজ্জা লাগে না? তাহলে আমার লজ্জা কিসের? ঘোমটার আড়াল থেকে ভেসে এলো এক কর্কশ নারী কণ্ঠ। ঠিক সেই মুহূর্তেই খোলা জানালা দিয়ে একরাশ ঠান্ডা বাতাস এসে বনলতার ঘোমটা সরিয়ে দিতে সকলের 2 চোখ বিস্ফোরিত হয়ে গেল। তার মুখে কেউ যেন এই মাত্র কালো আলকাতরা ঢেলে দিয়েছে। গোটা মুখ জুড়ে যেন ফাটল ধরেছে, জায়গায় জায়গায় খসে পড়েছে চামড়া। হাড় হিম করা গর্জন করে বনলতা তেড়ে এসে দীনবন্ধু বাবুকে বসে থাকা অবস্থাতেই গলা চেপে ধরে শূন্যে তুলে মাটিতে আঁচড়ে ফেলল। ভয়ে সোফা ছেড়ে মাটিতে ছিটকে পড়ে থরথর করে ভয় কাঁপতে লাগলো অজিত। 2 দিক থেকে নিবারণ বাবু আর সৌদামিনী মেয়েকে চেপে ধরল। বনলতা, থাম, তুই কি করছিস? ওরে ওরে মা, এ কি সর্বনাশ! হ্যাঁ, এ কি সর্বনাশ! রক্ত খাবো, রক্ত খাবো, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। কথাটা বলতে বলতেই অজ্ঞান হয়ে বনলতা মাটিতে লুটিয়ে পড়ল। আবার সেই একই ঘটনা। না না না, আর সময় নষ্ট করা চলবে না। এর বিহিত একমাত্র একজনই করতে পারবে। কে কে পারবে? ওগো ওগো, তুমি যেভাবেই হোক ওকে বাঁচাও। সৌদামণি, এখন একমাত্র ভরসা তারানাথ, পারলে সেই পারবে। আজই চিঠি লিখে ওকে ডেকে আনবো। এখানে এসে চুপটি করে বস দেখিনি? তোর জ্বালায় যে অতিষ্ঠ হয়ে পড়লাম। বলি, আমায় কি একটু শান্তি করে ধ্যানটুকু করতে দিবি নে? না না না, আগে বলো দিদি কবে বাড়ি আসবে, তার সাথে কবে খেলা করব। ওরে চারির যে বিয়ে হয়ে গিয়েছে, এই তো সামনের অষ্টমঙ্গলাতেই তো আসবে। তখন না হয় তোর দিদির সাথে যা দুষ্টুমি করাস করিস বাপু। তোর কাকাবাবুরা তো এলো বলে শোন, ওদের সামনে কিন্তু ভুলেও যাবি নে। হ্যাঁ, এই কথা আমি বলে দিলুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে ক্ষণ। ওরা বুঝি খুব ভীতু, তাই না? বিরাট কিছু সুনাম রয়েছে এমনটাও তো বলতে পারিনি। আর বাড়ি পেতে কথা শোনার মতো অভদ্র অন্তত আমি কিংবা কিশোরী কেউই নই। তবে এটা কি শুনছি, খানিক আগে আমরা তারানাথের মডলিনের সেই পরিচিত মেসবাড়ির নোনা ধরা দেওয়ালের সামনে পৌঁছানো মাত্র অনিচ্ছা সত্ত্বেও ঠিক এই কথাগুলোই কানে এসেছে। উনি কার সাথে কথা কইছেন? চারির তো গেল মাসে বিয়ে হলো, আমরাও তার বিয়েতে গিয়েছিলুম বই কি। তারানাথের ঘরে এক কিশোর কণ্ঠের খিলখিল হাসির শব্দ কানে যেতেই আমি কিশোরীকে দরজার সামনে দাঁড়িয়েই প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো কিশোরী,
আজ তারানাথের বাড়িতে কি কোনো নতুন সদস্যের আগমন ঘটেছে? সেটা তো আমিও বুঝতে পারছি না বিভূতি। উনি সাধক মানুষ, যখন মন চায় মা কালীর সাথে কথা বলতে পারেন। এমনকি যক্ষ, দানব, ভূত, প্রেত, বেতাল, এমনকি ডাকিনী, হাকিনী কিংবা নিদেন পক্ষে পিশাচিনীকেও নির্দ্বিধায় আহ্বান জানাতে পারেন। যতই হোক, তিনি যে ভূত ডামরতন্ত্রে সিদ্ধহস্ত, তাই আজ কেন জানি না শরীরটা বেশ ভারী হয়ে উঠছে। বিষয়টা আজ আমিও লক্ষ্য করেছি, তবে মুখ ফুটে কিছুই বলি। দরজায় বেশ কয়েকবার টোকা মেরে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়ি আছেন? এতক্ষণ ভেতর থেকে যে কথোপকথন শোনা যাচ্ছিল সেটা নিমেষেই থেমে গেল। হঠাৎ দরজাটা ক্যাট শব্দ করে খুলে গেল। এই ভর দুপুরেও ঘরের ভেতরটা কেমন যেন স্যাঁতস্যাঁতে, অন্ধকার। দরজা তো খুললো, কিন্তু খুললই বাকি, সামনে তো কেউই নেই। কি ব্যাপার বিভূতি? দরজার সামনে তো কাউকে দেখছি নে। তাহলে তাহলে দরজা খুললো কে? তারানাথ সিদ্ধ পুরুষ, ওনার পক্ষে সবই সম্ভব। ঠিক সেই মুহূর্তে আমার ধুতির কোঁচায় কি যেন টান দিল। আমি অবাক হয়ে সামনের দিকে চাইতেই দেখলাম জানালা দিয়ে যতটুকু আলো ঘরে এসে পড়েছে, যদিও তাতে আলো বিশেষ হয়নি, তবুও দেওয়াল জুড়ে একজনের ছায়া স্বরূপ। সে ছুটতে ছুটতে কোথায় জানি মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তারানাথের ঘর থেকে একটা কঠিন পুরুষালী কণ্ঠ ভেসে এলো। কইয়ে, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, আর হ্যাঁ, দৌড়টা দিয়ে এসো। কেমন? কিং কর্তব্য বিমূঢ় হয়ে আমরা খানিক সময় একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। এরপর দৌড় বন্ধ করে আমি আর কিশোরী তারানাথের ঘরে এসে ঢুকলাম। এই তো তোমরা এসে পড়েছো দেখছি। বসো বসো, আমি তোমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করি। আজ আর চা খাবো না ঠাকুরমশাই, আপনি বসুন। আর এই যে এইটা ধরুন দেখিনি। পকেট থেকে এক প্যাকেট পাসিং শো তারানাথের দিকে আমি বাড়িয়ে দিতেই তারানাথ হাসি মুখে আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, চা ছাড়া কি আর আড্ডা জমে? বসো বসো, আমি আসছি। বলি, আড়ি পাতার বদ অভ্যাসটা আবার কবে থেকে রপ্ত করলে? হ্যাঁ, আড়ি না, মানে আমরা কখন? আহা, বড্ড ভয় পেয়ে গিয়েছো দেখছি। অবশ্য সেটাই স্বাভাবিক। এমন ঘটনা তো আগে কখনো ঘটতে দেখোনি তোমরা, সেই জন্যই। ঠাকুরমশাই, আজ কি আপনার বাড়িতে কোনো কিশোর বালকের আগমন ঘটেছে? যদি বলি তার আগমন ঘটেছে বহু বহু আগে, বললে বিশ্বাস করবে? আলবাত করব। আপনার কথাই বুঝি আমরা কখনো অবিশ্বাস করেছি নাকি? অনুসন্ধানী মন সবসময় প্রশ্নের উত্তর খোঁজে বিভূতি। আমি জানি এই মুহূর্তে তোমাদের দুজনের মনে নানান প্রশ্ন ঘুরছে। তবে দাঁড়াও, সব প্রশ্ন শুনবো তার আগে চাটা করে আনি। একটু আদা দিয়ে চা না খেলে তোমাদের স্নায়ুতন্ত্রের দুর্বলতা ঠিক কাটবে না। আর হ্যাঁ, ভয় পেও না, ও তোমাদের কোনো ক্ষতি করবে না। ও, এই ওটা কে ঠাকুরমশাই? ব্যাপারখানা কি বলো দেখি কিশোরী, আমি যে কিছুই বুঝতে পারছি না। তার চেয়ে একখানা সিগারেট দাও দেখি, মাথার জটগুলো কাটিয়ে উঠি আগে, তারপর হয়তো ব্যাপারটা বোধগম্য হলেও হতে পারে। আমি আমার পকেট থেকে এক প্যাকেট সিগারেট বার করে একটা নিজের ঠোঁটে গুঁজে আর একটা কিশোরের দিকে এগিয়ে দিলাম। পকেট হাতে দেশলাই বার করে সিগারেটটা ধরাতেই যাব, ঠিক সেই মুহূর্তে স্পষ্ট অনুভব করলাম কেউ যেন ফুঁ দিয়ে দেশলাইয়ের আগুনটা নিভিয়ে দিল। মনের ভুল ভেবে আবারও একটা দেশলাই জ্বালাতে যাব, আবারও কেউ সেটা ফুঁ দিয়ে নিভিয়ে দিল। কি ব্যাপার ভাইয়া, সিগারেট ঠোঁটে নিয়ে বসে রয়েছে যে, আগুন ধরাবে না? কিভাবে ধরাবো কিশোরী? যতবার ধরাতে যাচ্ছি আগুন নিভে যাচ্ছে। বাতাসে নিভছে হয়তো। বাতাস দিচ্ছে কই? জ্যৈষ্ঠ মাসের গরমে তুমি বুঝি উত্তরের বাতাস আশা করো? হ্যাঁ, তা তো বটে।
তার মধ্যে আমারটা তো দিব্যি জ্বলছে, এই দেখো। কিশোরীর হাতে জ্বলতে থাকা জ্বলন্ত সিগারেটটা দেখে হোঁশ করে একটা দীর্ঘশ্বাস ছেড়েই বললাম, আর নতুন সিগারেট ধরাবো না, হ্যাঁ তোমারটাই দাও, ওটা দেখেই 2 টান দিই বরং। কিশোরীর হাত থেকে হাত খাওয়া সিগারেটটা নিয়ে 2টো টান দিতেই পেছন থেকে কার যেন এদিকে আসার শব্দ শুনতে পেলাম। ঠাকুরমশাই আসছেন কথাটা বলে আমি সিগারেটের অবশিষ্ট অংশ জানালার বাইরে টোকা মেরে ফেলে দিলাম। তারানাথ ঘরে ঢুকে আমাদের সামনে 4 মুড়ি মাখা রেখে তক্তা বসে গিয়ে বসলেন। কি করছে ঠাকুরমশাই, যদি একটু বলেন। বলবো বিভূতি, সব বলবো। আজ যখন সমস্ত ব্যাপারটা তোমাদের সামনে ঘটেই গেল, তাহলে আর তোমাদের কাছ থেকে গোপন করে করবোটা কি? তোমরা তো আর বাইরের লোক নও। আপনি ঠিক কি গোপন করতে চাইছেন ঠাকুরমশাই? আসলে কি জানো, অতীতের স্মৃতি বড়ই অর্থবহ ইঙ্গিত বহন করে। কালকের অতীত হয়ে ওঠে আজকের ভবিষ্যৎ বার্তা। স্মৃতির অন্তরালে নিষেধের কালো মেঘ সরিয়ে উঁকি মারে অতীতের ছায়াচিত্র, যা মানুষকে শান্তিতে তিষ্ঠতে দেয় না। আজ আমি এমনই কিছু ঘটনা তোমাদের বলতে চলেছি, যা এর আগে তোমরা হয়তো আমার মুখ থেকে শোনোনি। এই ঘটনার সাথে আমি বা আমার জ্ঞাতি এবং তাদের কুটুম এবং আমাদের গোটা পরিবারটাই জড়িত। দয়া করে এই গল্প আমাদেরও শোনান ঠাকুরমশাই, আর যে তর সইছে না। আমার কথা শেষ হতে না হতেই হঠাৎ কোনো হাওয়া বাতাস ছাড়াই ঘরের পাল্লা দুটো একবার সশব্দে বন্ধ হয়ে আবার খুলে গেল। সেটা দেখে ঠাকুরমশাই আমার পেছনে কাকে যেন উদ্দেশ্য করেই বলে উঠলেন, বড্ড দুষ্টু হয়েছ তাই না? দেখতে পাচ্ছ না বাড়িতে অতিথি এসেছে? ওদের এইভাবে ভয় দেখালে কিন্তু আবার তোমায় বেঁধে রাখতে হবে। তখন হাজার বললেও আমি খুলবো না, মনে থাকে জানো। আমি আর কিশোরী ঘাড় ঘুরিয়ে পেছনে চেয়ে দেখলাম, কিন্তু কই, কেউ তো নেই। আবারও তারানাথের দিকে মুখ ফেরাতেই যাব, ঠিক সেই মুহূর্তে আমাদের পেছন থেকে এক কিশোর কণ্ঠের চাপা কান্নার আওয়াজ ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। মা ছাড়া সন্তানের যে কি হাল হয় তা ভাষায় বোঝানো কঠিন। বেচারা মনে কষ্ট পেয়েছে। যাকে যেটা বলছিলাম, ওই ঘটনা, তোমাদের ভাষায় বলতে গেলে যেটা গপ্প, সেটাই এবার আমি বলতে চলেছি। শোনো তবে। তখন আমার গৃহস্থ জীবনের মধ্যভাগ চলছে। চারির জন্মের পর যখন তখন হুটপাট করে কাউকে না বলে গৃহত্যাগী হওয়া, দিনের পর দিন সাধনায় লীন হয়ে থাকা, কিংবা শ্মশানবাসী হয়ে রাতের পর রাত তন্ত্রচর্চা, এসব কিছুই আমি ছেড়ে দিয়েছিলাম সেই সময়। বাড়িতেই থাকতাম। পেশা বলতে জ্যোতিষচর্চা, গণনা করে মানুষের কিসে ভালো হবে সেসব বলে কিঞ্চিত দক্ষিণা লাভ করতাম। তা একবার হলো কি, আমার এক মক্কেলের বাড়ি গৃহদোষ কাটাতে গিয়েছিলাম। ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। উনি অবশ্য ওই রাতটুকু আমাকে তাঁর বাড়িতে আতিথ্য গ্রহণ করতে বলেছিলেন, কিন্তু কেন জানি না আমার মনটা বড়ই কু ডাকছিল। বাড়িতে তখন চারি আর আমার স্ত্রী একা। চারি তখন ছোট। কাজেই আমি তড়িঘড়ি করে রাতের ট্রেনটা ধরেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। তখন প্রায় মধ্যরাত। আলো বলতে সম্বল মাত্র রাস্তার মোড়ের ওই ল্যাম্পপোস্ট থেকে ঝুলতে থাকা হ্যাজাক লণ্ঠন, তারই আলো এবং আকাশের ওই পূর্ণিমার গোল চাঁদ। পথঘাট একেবারে শান্ত। কলকাতার রাজপথ সারাদিনের পরিশ্রমের পরে
বুকে হাজারো ক্ষত নিয়ে ক্লান্ত শরীরটা অমানিসার কালো আধারে মিশিয়ে দিয়েছে। আমারও শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। বাড়ির কাছের গলিটাতে উপস্থিত হতেই নাকে ভেসে এলো এক বিজাতীয় গন্ধ, কেমন যেন পোড়া পোড়া গন্ধ। সেটা শ্মশানে মরা পুড়লে যেমন বাতাসে উৎকট গন্ধ ছড়ায়, খানিকটা তেমন। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি আগাম বিপদের সংকেত পাই। বাতাস বইতে শুরু করেছে। খানিক আগে একটা ঘোড়ায় টানা গাড়ি ঢং ঢং শব্দ করতে করতে রাস্তার ওধারে অন্ধকারে মিশিয়ে গেল। বাতাসে ঘোড়ার খুর থেকে সৃষ্ট হওয়া ধুলো রাতের আকাশে মিশে যাচ্ছে। মনের মাঝে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুত কৌতূহল আর ভয়ের মিশেল। একটা কালো বিড়াল ম্যাও ম্যাও শব্দ করতে করতে রাস্তা কেটে চলে গেল। আমার মনের মাঝের দুশ্চিন্তাটা আরো প্রকট হয়ে উঠল। মনে পড়ছে চারির কথা, আমার স্ত্রীর কথা। তারা ঠিক আছে তো? বাড়ির সামনে হাজির হতেই ঘরের ভেতর থেকে শুনতে পেলাম আমার ছোট্ট মেয়ে চারির গলা। বাবা, বাবা এসেছে। মুহূর্তের মধ্যেই ঘরের সব আসবাবপত্র মাটিতে পড়ার শব্দ কানে এলো। ছুটে গিয়ে দরজা খুলল চারি। মা, চারিমা, তোর কি হয়েছে? তোরা তোরা ঠিক আছিস তো? না, ভূত, ভূত বাবা, আমাদের ঘরে ভূত এসেছে। আমি নিজের চোখে দেখেছি তাকে। তার কথাটা শেষ হওয়া মাত্রই এই পাশের ঘর, যেটাকে তোমরা আমার সাধন কক্ষ বলে জেনে এসেছো, হঠাৎ দড়াম শব্দ করে সেটা খুলে গেল। ঠিক সেই মুহূর্তে শোয়ার ঘরের দরজা খুলে বেরিয়ে এলো আমার স্ত্রী। সে উন্মাদিনীর মতো চিৎকার করে বলতে শুরু করলো, ওগো, আমি তাকে দেখেছি। সে কি ভয়ঙ্কর দৃশ্য! তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে। আরে তুমি ভয় পেও না লক্ষ্মীটি, এই দেখো আমি তো চলে এসেছি। বুকের রুদ্রাক্ষের মালাটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে আমি মহামায়ার বীজ মন্ত্র জপ করতে করতে ধীরে ধীরে আমার সাধন কক্ষের দিকে এগোতে লাগলাম। ওম নমো কালিকায় নমো, ওম নমো দুর্গে দুর্গে লক্ষণেশ্বর নমো। সাধন কক্ষে ঢুকতেই স্পষ্ট টের পেলাম কিছু একটা যেন অস্বাভাবিক হয়ে উঠেছে, যা অপ্রাকৃত, ভয়ঙ্কর। আমি এদিক সেদিক তাকিয়ে দরজার দিকে মুখ করলাম। মাটি থেকে এক মুঠো ধুলো নিয়ে বিড়বিড় করে গাত্র মন্ত্র পড়তে পড়তে খানিকটা নিজের গায়ে এবং খানিকটা অদূরে যে স্থানে চারি আর তার মা রয়েছে সেখানে ছিটিয়ে দিলাম। ওম ব্রিং 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 চামুণ্ডে, ওম ব্রিং 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 চামুণ্ডে, ওম ব্রিং 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 চামুণ্ডে। ভয় নেই, আমি তোমাদের দেহ বেঁধে দিয়েছি এবং নিজেরও দেহ বন্ধন করে নিয়েছি। আর ভয় নেই, তোমরা ঘরে যাও, আমি খানিকক্ষণ এখানে সময় কাটাতে চাই। যাও। অতিরিক্ত আর একটিও কথা না বাড়িয়ে আমি সাধন কক্ষের দৌড় দিলাম। চারিদিকে চোখ ঘোরাতে লাগলাম। আমার অন্তর্ভেদী দৃষ্টি জেগে উঠেছে। শরীর দিয়ে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো জ্যোতি। ঠিক সেই মুহূর্তেই এক কিশোর কণ্ঠের খিলখিলে হাসির শব্দে গোটা ঘর ভেসে গেল। কে তুমি? সামনে এসো। কেন আমার পরিবারের ক্ষতি করতে চাইছো? কে তুমি? সামনে এসো। এইবার দেখতে পেলাম এক ধোঁয়াটে কালো অন্ধকার অবয়ব বাতাসে ভাসতে ভাসতে
আমার সামনে এসে দাঁড়ালো। কে কে তুমি? এই বাড়িতে কেন এসেছো? আমার কথার প্রত্যুত্তরে সেই জমাট বাঁধা কালো ধোঁয়াটে অবয়ব আমার দেহের চারিদিকে চক্রাকারে পাক খেতে লাগলো। ধীরে ধীরে এক রাশ ধোঁয়া আমার আরো কাছে এগিয়ে আসতে এক অদ্ভুত ঝটকা খেয়ে দূরে ছিটকে সরে গেল। না, আমায় মেরো না, আমার যে ব্যথা লাগে, আমার যে ব্যথা লাগে, আমায় মেরো না। গলাটা কেন জানি না বড্ড অসহায় ঠেকল। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কে? এখানে কিভাবে এলে? সেটা তো আমি জানি না, শুধু একটা আলোর বিন্দু দেখেছিলাম। অন্ধকারের ভেতর হাঁটতে হাঁটতে সেই আলো আমাকে এখানে নিয়ে এসেছে। আমি আসতে চাইনি, আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমার মা কোথায়? মা? তোমার মায়ের খবর তো আমি জানি না, কিন্তু তুমি কোথা থেকে এসেছো? কিছু মনে পড়ছে? না, শুধু মনে পড়ে অন্ধকার একটা ঘর, ওরা আমার মাকে খুব মারছিল। আমি আটকাতে গেলাম, আমাকেও মারলো, খুব খুব মারলো। বুঝতে পারলাম এ কোনো ক্ষতি করতে আসেনি, বরং সুবিচার চাইতে এসেছে তার মায়ের খোঁজে। কিন্তু কে তার মা? কিশোর বালকের অতৃপ্ত প্রেত শরীর জীবিতকালে কে ছিল, কি তার পরিচয়? মনে তখনও আমার অনেক প্রশ্ন। ধীরে ধীরে সেই কালো ধোঁয়া একটু একটু করে এক অস্বচ্ছ অবয়বে পরিণত হলো। আমি এতক্ষণে তাকে দেখতে পেয়েছি। 1 বছর আষ্টেকের বালক, তার সারা শরীর জুড়ে কালো কালো পোড়া পোড়া দাগ। সেই সময় দেহ বন্ধন করে রাখায় সে আমায় ছুঁতে পারেনি। ওর দিক থেকে কোনো ক্ষতির সম্ভাবনা আমি অনুভব করলাম না। আমি বাঁধন কেটে ওর কাছে গিয়ে ওকে ডাকলাম, এসো, এদিকে এসো। ছেলেটি গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে এলো। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুমি পবিত্র ঊর্জা দ্বারা গঠিত, কারো ক্ষতি তুমি করতেই পারো না, কিন্তু তোমার এই হাল কিভাবে হলো? আচ্ছা, আমার সবটা খুলে বলো দেখি। জানি না, মনে পড়ছে না। শুধু মনে পড়ছে রাতের বেলা বাবা আর মায়ের মধ্যে খুব ঝগড়া হলো। বাবা মাকে খুব মারলো, আমি আটকাতে গেলে আমাকেও মারলো। তারপর মা আর আমাকে একটা ঘরে আটকে দিল। চারিদিকে আগুন, ধোঁয়া। মা আমায় বুকে টেনে নিয়ে বলল, ভয় নেই, ভয় নেই, আমি আছি, আমি আছি। সে ঘুম পাড়ানি গান গাইছিল। আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুম ভাঙার পর মার কোথাও নেই। আমি খুঁজেছি, মা মা বলে ডেকেছি, কিন্তু তাকে আর পাইনি। তা তোমার নামটি কি বাবু? আমার নাম নরেন, নরেন রায়। আর তোমার মা? মায়ের নামটা মনে করতে পারো নরেন? খুব পারি। আমার মায়ের নাম পারমিতা। কি বললে? পারমিতা? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? তারানাথ। তুমি আমায় কাকা বাবু বলেই ডেকো, কেমন? বুঝলে নরেন? আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি তোমায় তোমার মাকে খুঁজতে সাহায্য করব, কিন্তু আমাকে একটা কথা তোমাকে দিতে হবে যে নরেন। কি কথা?
আমি তোমায় এই স্থানেই রেখে যাব, কিন্তু তুমি এই ঘর ছেড়ে কোথাও যাবে না, এই কথা আমাকে দাও। না, আমি যাব। আমার যে একা একা থাকতে ভয় করে। কথাটা শুনে এদিকে যেমন হাসিও পেল তেমন কষ্টও লাগলো। এইটুকু তো বুঝতেই পেরেছি যে ছেলেটা আর সম্ভবত তার মা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে। খুব সম্ভবত আগুনটা মেয়েটির পরিচিত কেউই লাগিয়েছিল, হয়তোবা তার স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোক। এদিকে ছেলেটা জানে না যে সে মারা গিয়েছে। তবে এখানে একটা বিষয় না বললেই নয়, ছেলেটা প্রেতজনি প্রাপ্ত হলেও ওর আত্মা কিন্তু খুবই পবিত্র। এমনিতেই শিশুদের আত্মা পবিত্র হয়ে থাকে, এক্ষেত্রেও তাই হলো। কিন্তু বাবা নরেন, আমার স্ত্রী কন্যা তারা যে তোমার উপস্থিতিতে ভয় পাচ্ছে, এটা তো তোমাকে বুঝতে হবে। আমি কি ভয় দেখিয়েছি নাকি? আমি তো শুধু দিদি আর দিদির মায়ের সাথে একটু খেলতে চেয়েছিলাম। ওরা ভয় পেলে আমি কি করব? ঠিক ঠিক ঠিক, এটা তো ভারী অন্যায়। আচ্ছা শোনো, তুমি কি করতে ভালোবাসো আমাকে বলো। আমি খেলতে ভালোবাসি আর ছবি আঁকতে। আচ্ছা, আমি যদি তোমাকে স্লেট আর চক দিই, তার সাথে খেলনা দিই, তাহলে তুমি এই ঘর থেকে বেরোবে না তো? ছেলেটা সরল, আমার কথায় সে দুই দিকে মাথা নেড়ে জানালো সে পারবে। বেশ, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে আমি বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে চারি আর আমার গিন্নি শোয়ার ঘরে ঢুকে পড়েছে। আমি সন্তর্পণে পাশের ঘর থেকে একটা স্লেট আর একটা পেন্সিল নিয়ে এবং মাটিতে পড়ে থাকা চারির দম দেওয়া একটা পুরনো খেলনা নিয়ে আবারও সাধন কক্ষে ফিরে গেলাম। এই নাও তোমার স্লেট, পেন্সিল, খেলনা সব দিলাম। এবার খুশি তো? এবার আর ঘর থেকে বেরোবে না তো? হ্যাঁ, ভীষণ খুশি। তাহলে পাশের ঘরে যেও না কিন্তু। সে আবারও দুদিকে মাথা নাড়ল। ধীরে ধীরে তার অস্বচ্ছ অবয়বটিকে এক রাশ কালো ধোঁয়া ঢেকে দিল। চোখের সামনে সে বাতাসে মিলিয়ে গেল। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঘর থেকে বেরোতে যাব, ঠিক সেই সময় দেখতে পেলাম স্লেট আর চক দুটো বাতাসে ভেসে উঠেছে। খসখস শব্দে কোনো এক অপ্রাকৃত শক্তি কোনো কিছু এঁকে চলেছে। মনে বেশ কৌতূহল জাগলো। আমি দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে সেই স্লেটটা ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে এলো। অন্ধকারে জ্বলছে একজোড়া সাদা আলোকবিন্দু। আমি জানি এটা তার প্রেত জগতের রূপ। ভয় পেলাম না। এই যে নিতান্তই এক মাতৃহারা অসহায় শিশু। আমি দেখতে পেলাম সে সেখানে পরপর 3টে ছবি এঁকেছে, একজন পুরুষ, একজন নারী এবং তাদের মাঝখানে একটি কিশোর বালক। তাকে বললাম, এটিই বুঝি তোমার পরিবার? সে কোনো উত্তর দিল না। আসলে অশরীরীদেরও দেহ ধারণ করতে গেলে প্রকৃত থেকে পঞ্চতথ্য সংগ্রহ করতে হয়। সেই রূপ অবশ্য বেশিক্ষণ তারা ধরেও রাখতে পারে না, আবারও আগের অবস্থায় ফিরে আসে কিছুক্ষণের মধ্যে। আমি বুঝতে পারলাম এই ছেলেটিও সেই বিদ্যেই নিজের অজান্তেই আয়ত্ত করেছে। তার মায়ের আত্মা সম্ভবত মুক্তি পেয়েছে কিংবা এমন কোনো স্তরে বিরাজ করছে যেখানে ওই ছেলেটি পৌঁছতে পারছে না। আবার এটাও হতে পারে তার মায়ের নবজন্ম ঘটেছে, কিন্তু ছেলেটিকে আমি চাইলেও মুক্ত করতে পারবো না যতক্ষণ না সে তার মাকে খুঁজে পায়। স্লেটে পরপর 3টি লেখা ফুটে উঠল। পুরুষটির নিচে 'বাবা', ছেলেটির নিচে 'আমি' এবং
মহিলাটির নিচে মা। আবারও ভেসে এলো কান্নার শব্দ। আমি তাকে বললাম, নরেন শান্ত হও, আমি আমার সাধনার বলে তোমার সামনে সত্যিটা ঠিকই তুলে ধরব, কথা দিলাম, শান্ত হও। আমার প্রত্যুত্তরে ভেসে এলো এক চাপা দীর্ঘশ্বাস। তবে একটা বিষয় আমার মনে বড্ড খটকা লাগলো। ওই মহিলার মুখটা যেন আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি, যদিও সেটা অনেক পরে জানতে পেরেছিলাম। আর যেটা জানতে পেরেছিলাম সেটা আজও ভুলিনি। আমার দীর্ঘ সাধনার জীবনে এমন ঘটনা অন্তত এর আগে কখনো ঘটেনি, হয়তো আর ঘটবেও না কখনো। আমি সেই ঘর থেকে বেরিয়ে এসে দৌড় দিলাম। শূন্যে হাত বুলিয়ে বিড় বিড় করে স্থান বন্ধনী মন্ত্র উচ্চারণ করতে করতে আমার সাধনস্থল বেঁধে দিলাম। যতই হোক, ও তো এক চঞ্চল কিশোর বালক, ও আদৌ নিজেও জানে না যে সে মারা গিয়েছে। এরপরেই ঘটল এক আশ্চর্য ঘটনা, যা আমার মনের প্রেক্ষাপটে আজও এক বিষাদের ছায়া ফেলে দিয়েছে। ঠাকুরমশাই বাড়ি আছেন? ও ঠাকুরমশাই! সাইকেলের ক্রিং ক্রিং শব্দ শুনে সকালে চোখ মেলতেই দেখি প্রায় 8টা বেজে গিয়েছে। কাল অনেক রাত করে ঘুমানোর ফলে আজ সকালে ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি তড়ি ঘড়ি বাইরে বেরিয়ে এসে দেখি চারির মা কার সাথে যেন কথা বলে চলেছে। জানো কাকু, কাল না আমি আর মা বড্ড ভয় পেয়ে গেছিলাম। কাল রাতে কি হয়েছিল? আর বলবে না ঠাকুরমশাই, কাজের খাতিরে সেই ঘুম ভাঙা অবধি ছুটে যেতে হয়। মানে বলছি, যদি কোনো পাথর টাথর বা তাবিজ মাদুলি দিয়ে যদি একটু ভাগ্যটা ফেরানো যায় আর কি, দিন না একটা। আহা, এইভাবে কি ভাগ্য ফেরানো যায়? যার ভাগ্যে ওই ওপরওয়ালা যা লিখে রেখেছে তা তো ঘটবেই, সবই যে পূর্ব নির্ধারিত। যাকে, তুমি কি জন্য এসেছো সেটা বলো। আপনার জন্য চিঠি রয়েছে ঠাকুরমশাই। কই দিন। এই যে এইটা নিন। এ কি? খামটা হাতে নিতেই আমি চমকে উঠলাম। এ তো বীরভূমের ডাক টিকিট। এই স্থানে যে এককালে আমার নিজের পৈতৃক ভিটে ছিল, এখনো রয়েছে, তবে সেখানে কেউ তো আর থাকে না। জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল সবাই নিজেদের মতো বসত বাড়ি করে আলাদা হয়ে গিয়েছে। ঠাকুরমশাই, এটাতে একটা সই করুন, আমায় আবার বেশ কিছু জায়গাতে চিঠি পৌঁছাতে হবে। আর দেরি করলাম না। সইটা করে দিতেই সে সাইকেল নিয়ে চলে গেল। ঠিক সেই সময়েই আমার স্ত্রী কলতলা থেকে হাত মুছতে মুছতে আমার সামনে এসেই দাঁড়ালো। ও কার চিঠি গো? কোনো মক্কেলের? দেখো, আমি কিন্তু আগেই বলে রাখছি, আমি তোমায় আর কোথাও যেতে দেব না। কাল রাতের কথা ভাবলে আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। গিন্নি, ও চলে গিয়েছে। আমি কালকেই তো বললাম, ও আর তোমাদের বিরক্ত করবে না। সেসব আমি বুঝি না। ও সে কি ভয়ঙ্কর রূপ, আমি এই কথা স্বপ্নেও ভুলতে পারবো না। স্বপ্নে বুঝি তোমার হাত থাকে? মানে তুমি জানো যে ওই বিভীষিকা মানে, তোমার ভাষায়, সে স্বপ্নে দেখা দেবেই, তাই তো? ঠাট্টা রাখো, আগে দেখো কার চিঠি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু যদি মক্কেলের হয় তাহলে তোমার গোসা হওয়া থেকে আটকাবো কিভাবে? হ্যাঁ,
সংক্ষিপ্ত উত্তর দিয়ে মুচকি হেসে আমি খাম ছিঁড়ে চিঠিটা বার করে আনলাম। তাতে লেখা, স্নেহের তারানাথ, আমি জানি তুমি হয়তো আমার ওপর আজও রেগে আছো। রাগের অধিকার তোমার রয়েছে, কারণ দোষটা একান্তই আমার। কিন্তু কি করব বলো, তন্ত্রমন্ত্র এসবে তেমন বিশ্বাস আমার কোনোদিনই ছিল না। বনলতা যখন খুব ছোট তখন তুমি এই বাড়িতে একবার এসেছিলে, মনে পড়ে তারানাথ? সে তো তারা দাদা বলতে একদম পাগল ছিল। সারাদিন দুটিতে মিলে কতই না খুনসুটি করতে। যদিও তুমি তখন যুবক, তাও আবার ভবগুড়ের তান্ত্রিক সন্ন্যাসী। বীরভূমের শ্মশানে সেই মাতু পাগলির কথা মনে পড়ে তারানাথ? সকলে তোমায় কত বাধা দিয়েছিল। আমি আর তোমার স্নেহের কাকিমা তোমায় বারবার মানা করেছিলাম যে ওটা একটা পাগলি, ওকে গায়ের লোক এড়িয়ে চলে। কিন্তু তুমি ছোট থেকেই জেদি, আমাদের কারোর কথা শুনলে তবে তো। যাই হোক, তোমার মনে আছে তারানাথ, বনলতার ছোট থেকেই এক বিশেষ ধরনের সমস্যা রয়েছে। সেই ঘুমের মধ্যে হাঁটে, পাগলামো করে, থেকে থেকে বলে ওঠে, আগুন আগুন, ওরা ওকে পুড়িয়ে ফেলছে, ওর খোকাকে নাকি কেড়ে নিতে চায়। এমন কত কথা। তুমি সেই সময় তোমার তন্ত্র বলে ওকে শান্ত করেছিলে। বেশ কিছু বছর স্বাভাবিকই ছিল, কিন্তু সম্প্রতি ওর বীরভূমের এক বনেদি পরিবারের সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই এই বিষয়টা আবারও ফিরে এসেছে। কয়েকদিন আগে ওকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছিল। ছেলে বিলেত ফেরত ব্যারিস্টার, উচ্চ বংশ, পারিবারিক ব্যবসা রয়েছে। কিন্তু ওই দিন আমি বনলতার যে রূপ দেখেছি সেটা কখনোই ভুলবো না তারানাথ। ওর হবু শ্বশুর মশাইয়ের গলা টিপে ধরেছিল, একটু হলেই তো মেরে ফেলছিল। তবে ওনারা অতি সজ্জন ব্যক্তি, বিয়েটা কিন্তু ভাঙেনি মোটে, শুধু তারিখটুকু পিছিয়ে দিয়েছেন। বনলতা সুস্থ না হওয়া অবধি তারা অপেক্ষা করবে এও জানিয়েছে। ওই দিন আমি গোটা বিষয়টা মানসিক ব্যামো বলেই ঠাউর করেছিলাম। তোমার তন্ত্রশক্তির ওপর সন্দেহ প্রকাশ করেছিলাম, যার জন্যে আমি ক্ষমা প্রার্থী। তুমি আমার মেয়েকে বাঁচাও তারানাথ। ও যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আবার খায় না এমনটাও নয়, কিন্তু সেই কুখাদ্যের কথা আমি মুখেও আনতে পারবো না। একজন স্থানীয় কবরেজের কাছে ওর চিকিৎসা চলছে, কিন্তু আমি বুঝতে পেরেছি এ অতি প্রাকৃত কিছু, যা ঠিক স্বাভাবিক নয়। তুমি ওকে সুস্থ করে তোলো তারানাথ। তোমার আগমনের অপেক্ষায় রইলাম। ইতি তোমার কাকা নবারুণ। চিঠিটা পড়ে আমি চিন্তিত স্বরে বলে উঠলাম, এর আবার সেই বিকার ফিরে এসেছে। আমি জানি এ কিসের রোগ, কিন্তু আমার কথা তো তখন কেউ বিশ্বাস করেনি। সে যে কোনো সাধারণ মানুষ নয়। এই কথাগুলো অবশ্য খানিকটা জোরে বলায় আমার গিন্নি শুনতে পেয়েছিল। সে আমায় বলল, কি গো, কার চিঠি? বীরভূম থেকে কাকাবাবুর চিঠি এসেছে। ও মা, তাই? এত বছর বাদে তাহলে আমাদের মনে পড়লো বলো? বিপদে না পড়লে আমার মতো সিদ্ধ তান্ত্রিককে কেউ স্মরণ করে? হ্যাঁ, কিছু বললে? না, কিছু না। আসলে কাকা তো বোন বনলতার বিয়ে, তো আমায় গিয়ে আশীর্বাদ করে আসতে বলছে, এই যা। তাই? যাও না গো, পারলে বিয়ের আগে একবার এই বাড়িতে নিয়ে এসো, আমি ওকে নিজের হাতে রান্না করে আইবুড়ো ভাত খাওয়াবো। বেশ, তাই হবে গিন্নি। আপাতত আমি যাত্রার জন্য প্রস্তুত হই, কেমন? এই কি, এখনই যাবে? কিছু খেয়ে গেলে হতো না? না, আমি পথে কিছু খেয়ে নেবক্ষণ, তুমি আমায় নিয়ে এত ভেবো না। মনের মাঝে তখনও অনেক প্রশ্ন ঘুরপাক খেয়ে চলেছে, যার একটিও উত্তর আমার জানা নেই। মনে পড়ছে যৌবনে দেখা সেই বীরভূমের শ্মশানের মাতু পাগলির কথা। মনে পড়ছে নানান ঘটনা। বিপদে পড়লে তিনি আমার স্বপ্নাদেশ দেন,
বিভিন্ন সময় তিনি সূক্ষ্ম শরীরে এসেও আমায় রক্ষা করেন, কিন্তু ওনার স্থূল ও শরীরের সাক্ষাৎ দর্শন আমার যে বহুকাল ঘটেনি। ওই দিনের পর তিনি অন্যত্র যাত্রা করেছিলেন। কোনো সাধক বা সাধিকা কখনোই এক জায়গায় বিচরণ করেন না, এতে সিদ্ধি লাভ হয়। যাই হোক, আমি তড়িঘড়ি নিজেকে প্রস্তুত করে ট্রেন ধরে বীরভূমের দিকে যাত্রা শুরু করলাম। এসো এসো তারানাথ, তুমি যে আসবে ভাবিনি, বিশেষ করে এদিনের পর তো। আহ, তুমি একটু থামবে? ছেলেটা কতটা পথ কষ্ট করে এসেছে, ওকে একটু বসতে দাও। না কাকিমা, আমি ঠিক আছি। আর কাকাবাবু, আপনি আগে কি ঘটেছে না ঘটেছে সেসব নিয়ে বেশি ভাববেন না। ও আমি ভুলে গিয়েছি। পুরানো কথা ভেবে কি লাভ বলুন? তারানাথ, আমার মেয়েটাকে সুস্থ করে তোলো, ওর এই অবস্থা যে আর সইতে পারছি না। এত বছর বাদে কাকার 2 তলা বিরাট পাকা বাড়ি দেখে বেশ ভালো লাগলো। উনি জীবনে অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, যার ফসল তার আজকের এই বৈভব। শেষবার যখন এসেছিলাম তিনি একটি 1 চালা মাটির বাড়িতে থাকতেন। এতক্ষণ আমরা আরাম কেদারায় বসেই কথা বলছিলাম। আমার সামনে প্লেটে ধরে ধরে মিষ্টি সাজানো রয়েছে, তার মধ্যে থেকে একটি আমি মুখে চালান করে চিবোতে চিবোতে বললাম, তা বনলতা কোথায়? ওকে তো দেখছি না কোথাও। সে কই? আমার প্রশ্ন শুনে কাকা নবারুণ আর কাকিমা সৌদামিনী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। সেই চোখের ভাষায় যে নিদারুণ শোকের ছায়া রয়েছে তা আমি স্পষ্ট দেখতে পেলাম। কাকাবাবু আমতা আমতা করে বললেন, ও ও পাশের ঘরে রয়েছে। ঠিক আছে, আমি যাই, ওকে দেখে আসি বরং। সে যাচ্ছ যাও, তোমায় তো ওর কাছে যেতেই হবে। তবে একটা বিষয়। কি কাকাবাবু? ওর হাত পা আমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছি, ওটা খুলতে যেও না, তাহলে বিপদ। আর হ্যাঁ, আয়নাটা ঢেকে রেখেছি, ওর ঢাকাটা সরিও না, কেমন? কি বেঁধে রেখেছেন? আয়নায় পর্দা দিয়ে রেখেছেন? কিন্তু কেন? সে অনেক কথা। কি ঘটেছে সেটা তো চিঠিতেই জানিয়েছিলাম। সেই ঘটনার পরও ভীষণভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। ওর কাছে যারাই যায় তাকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। কেমন যেন কর্কশ গলায় কথা বলে, আর আয়নার দিকে তাকিয়ে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলে। সে বলে, আমার খোকাকে বাঁচাও, আমার যা হয় হোক, খোকা যেন প্রাণে বাঁচে। খোকা? হ্যাঁ তারানাথ, এটা ওর নতুন সংযোজন। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি। তোমরা বসো, আমি না ডাকা পর্যন্ত কিন্তু কেউ ওই ঘরে যাবে না, মনে থাকবে? কোনো সুস্থ মানুষ ওর ঘরে ঢুকতেই পারবে না। কারণটা তুমি গেলে নিজের চোখেই দেখবে। বেশ। কথা শেষ করে আমি বনলতার ঘরের দিকে এগিয়ে গেলাম। কথাগুলো আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম। ঘরের দৌড় দেওয়া রয়েছে, কেমন যেন একটা উৎকট পচা গন্ধ আমার নাকে ভেসে আসছে। এই গন্ধ আমি সহ্য করতে পারছি না। ধীরে ধীরে আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই যে দৃশ্যের সম্মুখীন হলাম তাতে আমার গা গুলিয়ে উঠল। মনে হলো পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে যেন খাবার বেরিয়ে আসবে।
কোনো মতে ঢোক গিলে মুখের কাছে ঠেলে আসা বমিটা গিলে নিয়ে আমি দৌড় দিলাম। বিছানায় হাত পা বাঁধা অবস্থায় আধ বসা হয়ে ওই সামনের পর্দা দেওয়া আয়নার দিকে চেয়ে বনলতা বিড় করে কথা বলে চলেছে। শরীর শীর্ণকায়, চোখ কোটরে ঢুকে গিয়েছে, গলার কণ্ঠনালী ঠেলে বেরিয়ে এসেছে। সারা বিছানায় ছড়ানো রয়েছে মলমূত্র। হাত পায়ের চামড়া ঠেলে বেরিয়ে এসে সবুজ শিরা বেরিয়ে এসেছে। চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। সে আমার উপস্থিতি এক প্রকার উপেক্ষা করেই বিড় করে বলে উঠল। কথা বলতে বলতে ডুকরে কেঁদে উঠল বনলতা। মেরে ফেলবো, ওদের বাঁচতে দেব না। ওরা আমাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। আমার খোকা কোথায়? কোথায় আমার খোকা? কোথায়? সেও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। এবার আমি মুখ খুললাম। বনলতা, রক্ত চাই, রক্ত চাই, অনেক অনেক রক্ত চাই। ওই মেয়ে ছেলে আমার স্বামীকে কেড়ে নিল, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না। কোকা, কোকা কোথায়? কোথায় গেল আমার কোকা? কোথায় গেল? সে তো আমার কোলেই ছিল। কোথায়? কোথায় গেল? কোথায় গেল কোকা? বোন আমার, আমায় চিনতে পারছিস? আমি যে তোর তারা দাদা। কিরে, চিনতে পারছিস না? দাদা দাদা। ধীরে ধীরে সে আমার দিকে ঘাড় ঘোরালো। ঘাড়টা একবার ডান দিকে একবার বাঁ দিকে কাত করে আমার দিকে চেয়ে একটা বিশ্রী দেতো হাসি হেসে বলল, আকাশের তারারা বুঝি দাদা হয়? হ্যাঁ, যে মারা যায় সেই তো তারা হয়। আমিও তো হয়ে গেছিলাম। ধীরে ধীরে সকল দুর্গন্ধ উপেক্ষা করে আমি তার দিকে এগিয়ে গেলাম। তুমি বুঝি মারা গিয়েছ বনলতা? কে? কে বনলতা? কে? আমি বনলতা নই। আমি 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 তাহলে বলো, তুমি কে? কি তোমার নাম? আমি আকাশের তারাদের সঙ্গে ভাব করি না। আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। বলবে না? ঠিক তো? না, বলবো না, বলবো না। আয়নার দিকে কেমন যেন ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে সে বলে উঠল। আমিও ওর সেই দৃষ্টি লক্ষ্য করলাম, তবে মুখে কিছু বললাম না। ততক্ষণে আমি বেশ খানিকটা আন্দাজ করতে পেরেছি, তবে নিশ্চিত নই। বেশ, আমায় বলতে হবে না, কিন্তু না বললে যে তুমি তোমার খোকাকে আর খুঁজে পাবে না। এইবার কাজ হলো। হঠাৎ বনলতা চিৎকার করে উঠে বলল, খোকা, খোকা কোথায়? সে কোথায়? আমার খোকা কোথায়? ফিরে দাও, ফিরে দাও, ফিরে দাও আমার কোলে, ফিরে দাও। ফিরিয়ে দেব, কিন্তু তার আগে তোমায় বলতে হবে তুমি কে, তবেই আমি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব। বলবো না, আমি কিছুতেই বলবো না, বলবো না। বেশ, বলো না, তবে এরপর তোমার সঙ্গে যা ঘটবে বা ঘটতে চলেছে তার জন্য কিন্তু তুমি আমাকে দায়ী করতে পারবে না। কি কি করবে তুমি? কি করবে? কি করবে? সেটা দেখতেই পাবে কি ঘটবে না ঘটবে। কাঁধের ঝোলা ব্যাগ থেকে এক মুঠো সরিষা বার করে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে আমি বনলতার দিকে ছুঁড়ে দিতেই সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, থাম, 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 আমার শরীর চলে যাচ্ছে, আগুনে পুড়ছে, তুইও কি আমাকে বাঁচতে দিবি না? থাম। আমি এই কথার কোনো উত্তর দিলাম না। মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে আবারও তার দিকে এক মুঠো সরিষা ছুঁড়ে দিলাম। না 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 না, আর না, আর না, আমি আর সহ্য করতে পারছি না। থাম, থাম। কথাটা বলতে বলতে তার শিরদাঁড়া ধনুষ টঙ্কারের মতো বেঁকে গেল।
তার গোটা শরীর শুয়ে থাকা অবস্থায় থর থর করে কাঁপতে লাগলো। একটা হ্যাচকা টানে সে তার 2 হাতের দড়ি ছিঁড়ে শটাং বিছানায় উঠে বসলো। এই 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 তারানাথ, তুই আমার নাম জেনে কি করবি? হ্যাঁ, ওদের শাস্তি দিবি? আগে আগে আমার খোকাকে আমার কাছে ফিরিয়ে দিবি? বল বল বল। হ্যাঁ, মুখের সামনে একটা মাছি ভন ভন করে উড়ছিল। এক হাতে সেটা খপ করে ধরে মুখের ভেতর চালান করে চিবোতে চিবোতে সে বলে উঠল, ভারী সুস্বাদু। কে তুই? আমি আবারও প্রশ্ন করছি, কে তুই? আমি 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 এক মা। কার মা? কি তার নাম? হঠাৎ একরাশ ঠান্ডা বাতাস খোলা জানালা দিয়ে পাক খেতে খেতে এসে ঘরের ভিতরে আয়নার ঢাকাটা মাটিতে ফেলে দিল। এইবার দেখলাম এক অদ্ভুত দৃশ্য। আয়নার দিকে ওর চোখ পড়তেই কেমন যেন চঞ্চল হয়ে উঠল বনলতা। ওটাকে ডেকে দে, ওটাকে ডেকে দে, ডেকে দে। ওই রূপ আমি সহ্য করতে পারছি না। ডেকে দে, ডেকে দে। চিৎকার করে বনলতা 2 হাতে আমার গলা চেপে ধরল। ওর হাতে যেন 10টা হাতির বল একসাথে জমা হয়েছে। তখন ওই বাঁধন আমি ছাড়াতে পারছি না কিছুতেই। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখ ঠেলে বেরিয়ে আসছে আমার তখন। কিন্তু কি এমন দেখলো সে? আমি কোনো মতে সেদিকে চেয়ে দেখলাম, কই অস্বাভাবিক তো কিছু আমার চোখে পড়ছে না। সেখানে তো আমাদের দুজনেরই প্রতিবিম্ব দেখা যাচ্ছে মাত্র, আর তো কেউ নেই। তাহলে কেন এমনটা ঘটছে? ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সৌতা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। আমি ওই অবস্থাতে ওর 2 ভ্রুর মাঝে হাত রেখে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলাম। হঠাৎ কানে ভেসে এলো এক পরিচিত গলা। তারানাথ, এ বড় জটিল ধাঁধা, সমাধান যে তোর হাতের সামনেই রয়েছে তারানাথ। সে যে তাদের শাস্তি চায়, বিচার চায়, তাকে তুই বিচার দিবি নে বাপ? এই যে মধু সুন্দরী দেবীর গলা, মা স্বয়ং এসেছেন? না, আমি তাকে আমন্ত্রণ মন্ত্রে আহ্বান জানাইনি, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি ঠিক কার সাথে যুদ্ধ করতে চলেছি। কোনো সাধারণ প্রেতের যে এত ক্ষমতা নেই যে আমার সাথে লড়াই করে। মধু সুন্দরী দেবী তখনও বলে চলেছেন, অন্যায় হয়েছে, ওর সাথে ঘোরতর অন্যায় হয়েছে তারানাথ। ওকে ঠকানো হয়েছে। আমি আবারও বলছি, তোর সামনে সমস্ত প্রমাণ সাজানো রয়েছে। তুই খুঁজে দেখ, ঠিক পাবি। আমি তো রয়েছি, ভয় কি তারানাথ? মিলিয়ে যাচ্ছে এক নীলাভ আলো, কানে ভেসে আসছে শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টার আওয়াজ। আমার চোখ বুজে আসছে। না, এইবার যন্ত্রণায় নয়, বরং এক অদ্ভুত ঘোরে চোখের সামনে ফুটে উঠছে কিছু দৃশ্য। একটা ঘর, ঘরের মাঝে উপস্থিত কয়েকজন ব্যক্তি, কিন্তু ঘরের ওই বিরাট আয়নার সামনেও ও কে দাঁড়িয়ে? বনলতা? এ তার কেমন রূপ? সারা শরীরে সোনার অলংকার, গায়ের রং দুধে আলতা। সে একটা কাঁটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে চলেছে। ঠিক সেই মুহূর্তেই
একটা বাচ্চা ছেলে এক ছুটে মায়ের আঁচল চেপে ধরল। আমি আরো অবাক হয়ে গেলাম। আরে একে যে আমি চিনি, এ যে আমার পূর্ব পরিচিত, এ যে নরেন। ঠিক সেই মুহূর্তেই একজন সুঠাম দেহী পুরুষ আর তার সাথে একজন মাঝবয়সী মহিলা এসে ঘরে ঢুকলো। আমি নিজের কানে শুনতে পাচ্ছি তাদের কথোপকথন। শোনো বৌমা, নয় নিজের বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, নইলে আমি আমার ছেলের আবার বিয়ে দেব। চিরুনিটা মাটিতে আছড়ে ফেলে ঘুরে দাঁড়ালো সে। নরেন তার মায়ের আঁচলে মুখ লুকালো। পারবো না মা, আমার বাবা আর দিতে পারবেন না, তিনি অনেক দিয়েছেন। কি কি বললি শালি? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। পুরুষটি সজোরে বনলতার গালে এক চড় কষিয়ে দিল। বনলতা সাপের মতো ফস করে উঠে বলল, আমার গায়ে হাত দিলে তো এর ফল কিন্তু ভালো হবে না। কি 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 করবি তুই? কি করবি? বিচার চাইবি? তোর স্পর্ধা তো কম না রে। ছি 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 ছি। দেখ দেখ খোকা, দেখ তোর পারমিতার কি বাটটাই না বেড়েছে। আমি আবারও চমকে উঠলাম। পারমিতা? তার মানে বনলতার নতুন জন্ম ঘটেছে। আমি আবারও দেখতে পাচ্ছি সব দৃশ্য একদম হীরের মতো স্বচ্ছ আমার চোখের সামনে সবকিছু। ওর ডানা আমি আজই ছেঁটে দেব। বিশ্বাস বাড়ির মেয়েকে বিয়ে করব, অনেক অনেক যৌতুক পাবো। আর এই যে মহারানী, এত গয়না পরে রয়েছো, সবই তো আমাদের। না না, এসব আমার বাবার। না না, এসব আমার বাবার। দে দে ওগুলো আমায় দে বলছি। দেব না, কিছুতেই দেব না। সব তো মদ আর জুয়ায় উড়িয়ে দিয়েছ। আর কত? দিবি না? দিবি না? না তাহলে তাহলে মর। হ্যাঁ হ্যাঁ, দীনবন্ধু, দুজনকেই এই ঘরে জ্যান্ত জ্বালিয়ে দে। থানা পুলিশ আমি সামলে নেব। বলবো বউটা গায়ে আগুন লাগিয়েছে আর ছেলেটাকে নিয়ে পুড়েছে, তাহলেই হবে। তুই তুই মেরে দে ওদের, মেরে দে। বাঁচাও বাঁচাও বাঁচাও! খোকা 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 খোকা! দীনবন্ধু, এই নামটা আমি আগে শুনিনি বটে, তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে বনলতার বিয়ের সম্বন্ধের সাথে এই নামটা হয়তো কোনো না কোনোভাবে জড়িত রয়েছে। কারণ এই সম্বন্ধ হওয়ার পরেই তার এমন পরিবর্তন ঘটেছে। এর আগেও ছোটবেলায় এমন পাগলামো করতো সে। সেই সময় ওর স্নায়ুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। আমি তেমন কিছু দেখিনি কখনো। সবটা কেমন যেন ধোঁয়াটে আবছা ছিল। তবে একটা সন্দেহ মনে তৈরি হয়েছিল আমার। ওই আগুনে পুড়ে যাওয়ার কথা, এসব তার অতীত জীবনের স্মৃতি নয় তো? তবে নিশ্চিত ছিলাম না। কিন্তু এইবার আমি নিশ্চিত হলাম। আমি তখনও বায়োস্কোপের মতো দেখে চলেছি চলমান দৃশ্যপট। এইবার দেখতে পাচ্ছি আগুনটা। খোকা খোকা, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয় খোকা খোকা। আগুনটা গোটা ঘরে ছড়িয়ে পড়েছে। বনলতা ওরফে অতীতের জীবনের পারমিতা চিৎকার করে নরেনকে বুকে চেপে নিয়ে এদিক সেদিক ছুটোছুটি করছে। কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। সে যে ক্লান্ত হয়ে সে ধপ করে মেঝেতে বসে পড়ল। নরেনকে বুকে নিয়ে সেই ঘুম পাড়ানি গান গেয়ে চলেছে। সে গেয়ে চলেছে, খোকা
ঘুমালো পাড়া চড়ালো পড়ে একটু বেশি বুলবুলিতে তাল খেয়েছে। আগুনের লেলিহান শিখা একটু একটু করে তাদের গ্রাস করছে, চামড়া খসে পড়ছে, দেহ পুড়ে যাচ্ছে, তারপর সব অন্ধকার। খানিক বাদে আমি চোখ মেলে চাইলাম, বনলতা শান্ত হয়ে আয়নার দিকে চেয়ে রয়েছে। সে আমার গলা থেকে তার হাতটাকে ছাড়িয়ে নিয়েছে। আমি এইবার আবারও একবার আয়নার দিকে চাইলাম। এবার আমি এক অপ্রত্যাশিত দৃশ্য দেখে চমকে উঠলাম। আয়নায় যে প্রতিবিম্ব পড়ছে সেটা আর কারো নয়, সেখানে রয়েছে এক পুড়ে যাওয়া কালো ধোঁয়াটে শরীর। এতক্ষণে বুঝতে পারলাম বনলতার আতঙ্কের কারণ কি। না, ঠিক ভয় নয়, তাকে কোনো আত্মাও ভর করেনি। তাকে ভর করেছে তার পূর্ব জীবনেরই এক বিষাদময় যন্ত্রণাকাতর স্মৃতি। তাকে ভর করেছে সে নিজেই, অর্থাৎ সে নিজেই নিজের অতীতের সেই আগের রূপের দ্বারা আক্রান্ত হয়েছে। মনস্তত্ত্বের নিরিখে বলতে গেলে সে তখন দ্বৈত সত্তার শিকার। একটি সে নিজে, অন্যটি তার আগের জন্মের রূপ পারমিতা। সে নিজের রূপ আগুনে পুড়ে হারিয়েছে, তাই সেই কালো পোড়া রূপ নিজেই সহ্য করতে পারছে না সে। সহজ কথায় বলতে গেলে সে নিজেকেই নিজে সহ্য করতে পারছে না। কারণ বনলতা যে জাতিস্বর, হ্যাঁ সে জাতিস্বর, সেই বিষয়ে আমার আর বিন্দু মাত্র সন্দেহ নেই। এখন শেষ একটাই কাজ বাকি। আমি বাইরে বেরিয়ে সোজা কাকাবাবুর সামনে গিয়ে দাঁড়ালাম। তারানাথ, তারানাথ, সব ঠিক আছে তো? খানিক আগে বনলতার চিৎকার শুনলাম, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার সাথে যে স্বয়ং মায়ের আশীর্বাদ রয়েছে, বনলতাকে কোনো প্রেত গ্রাস করেনি কাকাবাবু। সে নিজেই নিজেকে গ্রাস করেছে। তার ইহ জন্মের সত্তাকে সে সত্যের কালো পর্দায় মুড়ে দিয়েছে। মানে? মানে বনলতা জাতিস্বর কাকাবাবু, জাতিস্বর। হ্যাঁ, বলো কি? আগে হ্যাঁ কাকাবাবু, আপনি শুধু আমায় একটা কথা বলুন দেখি, দীনবন্ধু নামে কি আপনি কাউকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি বই কি। বনলতার হবু স্বামী, মানে অজিতের বাবা। কিন্তু কেন বলো তো? কারণ আগের জন্মে বনলতা ছিল পারমিতা। সেই পারমিতা কে ছিল জানেন? এই দীনবন্ধু বাবুর আগের পক্ষের স্ত্রী ছিল পারমিতা। তার এক ছেলে ছিল নরেন। পারমিতা আর তার ছেলে নরেনকে ওই দীনবন্ধু বাবুই আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। স্মৃতির প্রলেপ পড়ায় হয়তো তিনি পারমিতাকে ভুলে গিয়েছেন তার আগের পক্ষের ছেলে নরেনকেও। কিন্তু প্রকৃতি কাউকেই ভোলেনি। তার প্রতিশোধ সে ঠিকই নিয়েছে। বলো কি তারানাথ, এমনও হয়? হ্যাঁ, হয় বই কি। এমন ঘটনা খুবই বিরল, তবে ঘটেছে সেটাও ঠিক। এরপর আমি তাকে আমার বাড়িতে নরেনের উপস্থিতির কথা এবং তার বলা প্রতিটি তথ্য জানালাম। যথারীতি দারোগাবাবু এলেন। প্রায় 40 বছর আগেকার কেস আবারও নতুন রূপে মোড়ক উন্মোচন করে তদন্ত শুরু হলো। তথ্য প্রমাণের ভিত্তিতে সেটি আদালতে উঠল। জল বহু দূর অবধি গড়ালো। গোড়া ইংরেজ জজ সাহেব তো আর ভূত প্রেত জন্মান্তর
এসবে বিশ্বাস করেন না, তবে প্রমাণ পাওয়া গিয়েছিল। সেটা কি জানো? সাক্ষ্য। বনলতা নিজে কাঠগড়ায় দাঁড়িয়ে তার আগের জন্মের সমস্ত ঘটনার হুবহু বিবৃতি দিয়েছিল। এরপর জুরিদের বিচার সভায় দীনবন্ধুর ফাঁসির সাজা ঘোষণা হলো। সবচেয়ে অবাক করা বিষয় কি জানো? বনলতার বিয়েটা কিন্তু হলো সেই অজিতের সাথেই। আর একটা বিষয় শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। বাবার বিরুদ্ধে আদালতে ছেলে নিজে ওকালতি করেছিল। সে যে প্রথম দেখাতেই বনলতাকে ভালোবেসে ফেলেছিল। এতক্ষণ আমরা হতবাক হয়ে তারানাথের গল্প শুনছিলাম, আমাদের মুখ দিয়ে কোনো কথা সরছে না। ঠিক সেই সময় আমাদের পেছনের দরজাটা আবারও দড়াম শব্দে খুলে ফেলে। আমি জানি কি এসেছে, জানি সে কারোর ক্ষতি করে না। অদৃশ্য কারোর উদ্দেশ্যেই তারানাথ বলল, এসো নরেন, আমার কাছে এসো, বসো, এখানে আমার পাশে বসো। আমি আর কিশোরী হতবাক হয়ে দেখলাম ঠাকুরমশাইয়ের কোলের কাজটা কেমন যেন দেবে গেল। মনে হলো কেউ যেন এই মাত্র সেখানে এসে বসলো। তারানাথ শূন্যে হাত বোলাতে বোলাতেই বলে উঠল, আহারে, বেচারা এখনো মুক্তি পায়নি জানো। তবে চারির বিয়ে হয়ে যাওয়ার পর আমি সাধন কক্ষের বন্ধন কেটে তাকে মুক্তি দিয়েছি। আসলে বড্ড একা লাগে যে, ও থাকলে বড়ই আনন্দিত হই আমি। কিন্তু ঠাকুরমশাই, ওই ঘটনার তো অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে, তাহলে আজও কি নরেন মুক্তি পায়নি? আর কেন? কারণ তো একটাই, যতদিন না ইহজীবনের বনলতার দেহের মৃত্যু ঘটবে ততদিন বেচারা মুক্তি পাবে না। ওর মৃত্যু ঘটলেই তবেই আত্মার এক বিশেষ স্তরে গিয়ে দুজনের সাক্ষাৎ ঘটবে। আগের জন্মে পারমিতা খুব সহজেই নতুন দেহ পেয়েছিল, তাই নরেনের সাথেও দেখা হয়নি। বনলতা কি নরেনের কথা জানে ঠাকুরমশাই? না, আমি তাকে জানাইনি। আমি চাইনি তার সুস্থ বিবাহিত জীবন আবারও পুরানো স্মৃতির ভারে জরাজীর্ণ হয়ে উঠুক। তাছাড়া জানলেও কি হতো, ও এসে তো নরেনকে দেখতেও পেত না। আজ তবে আসি ঠাকুরমশাই, আবার পরে আসবো। প্রণাম নেবেন। মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে। দরজা খুলে বাইরে বেরিয়ে যাব, ঠিক সেই সময় আবারও ধুতির কোচরে টান অনুভব করলাম। আমি মুচকি হেসেই বললাম, নরেন, আজ থেকে আমি আর কিশোরীও তোমার আপন হলাম। আমরা আবারও আসবো। আজ তবে আসি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ও জাতিস্বর। আমাদের আজকের গল্পের সূত্রধার হিসেবে ছিলাম আমি শুভম। গল্প পাঠে বুবাইদা। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছে দেবশ্রী, তমাল, অঙ্কিতা, পম্পা, শঙ্কর, পিয়ালি, অতনু, প্রিয়াংশু, রাহুল, পৌত্তুষা, দিগন্ত। আমাদের চ্যানেলের আজকের থাম্বনেল ডিজাইন করেছেন আকাশ, সাউন্ড ডিজাইন করেছেন সাউন্ডস্কেপ। আমরা আশা করছি আমাদের চ্যানেলের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের জন্য আরও একটি হাড়হিম করা গল্প নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।